শাঁসা শব্দে গাড়ি চলছে হাইওয়ের উপর দিয়ে। শীতলরা ভাই বোনেরা মজা করতে করতে যাচ্ছে রিসর্টের উদ্দেশ্যে। কখনো তারা একযোগে গান গাইছে, কখনো হই হই করছে, কখনো পেছনের গাড়িকে টেক্কা দিতে পেরে একযোগে হেসে লুটুপুটি খাচ্ছে। এরই মধ্যে পুরোনো ঘটনা স্মরণ করে একে ওকে পচাচ্ছে, গাল ফুলাচ্ছে তো খুনসুটি মারামারি করছে। গাড়ির মধ্যে শুদ্ধই শুধু নিশ্চুপ, সে এক মনে অভিজ্ঞ হাতে গাড়ির হুইল ঘোরাতে ব্যস্ত। কিছু জিজ্ঞাসা করলে হ্যাঁ নাতে জবাব দিচ্ছে, নতুবা চুপ থাকছে। যা স্বভাব তার। শুদ্ধর পাশের সিটে শীতল বসেছে, পেছনের সিটে সাম্য, সৃজন, সায়ন আর স্বর্ণ। পেছনে বসতে চেয়েছিল, কিন্তু সায়ন ইশারায় স্বর্ণর পাশে বসতে চাওয়ায় সে সামনে বসেছে। সায়নকে সুযোগ দিয়েছে স্বর্ণর পাশে বসতে, কিন্তু এখানে বসে তার দম আটকে আসছে, অস্থির অস্থির লাগছে। শুদ্ধর গায়ের পারফিউমের সুগন্ধ নাকে এসে ধাক্কা দিচ্ছে। ঝাঁক কথারা পেটে খুঁচাখুচি করলে কণ্ঠস্বর যেন কেউ চেপে ধরে আছে। কম্পিত হাত জোড়া মুঠ করে ধরায় হাতের তালু ঘেমে একাকার। বুকের ভেতরে ধুকপুকানি শব্দটা যেন বেড়েই চলেছে। এসব কেন হচ্ছে? ভয়ে নাকি অন্য কিছু? যদি অন্য কিছু হয় তাহলে সেটা কি? খোলা জানালা দিয়ে বাইরে তাকিয়ে এইসব ভাবছে সে। তবে তার মাথায় ঘুরপাক খাচ্ছে অন্য চিন্তা। বিগত কয়েক মাস যাবৎ সায়ন তাকে শুদ্ধর ব্যাপারে বারবার সিরিয়াস হতে বলেছে, নানাভাবে বোঝাচ্ছে। বোঝানোর মূল কারণ যাতে তার মনে শুদ্ধর প্রতি সফট কর্নার তৈরি হয়। কিন্তু কে জানি তা কেন জানি তার সাথে স্বাভাবিক হতে গেলেও উল্টো কিছু ঘটে যায়। কথায় কথায় দ্বন্দ্ব লেগে যায়, দ্বন্দ্বের রেশ ধরে মারও খেতে হয়। এমনটা কেন হয়? মনের টান নেই বলে, নাকি জোরপূর্বক সে স্বাভাবিক হওয়ার ভান করে বলে? কিছুক্ষণ আগেও সায়ন ভাই কি সব বলে মনের অশান্তি বাড়িয়ে দিল। ধুর, ভালো লাগে না এসব। আর কিভাবে শুদ্ধকে বাধ্য করবে সম্পর্কে জড়াতে? শুরুটা করবেই বা কি দিয়ে? মানুষটা যে পরিমাণ রাগী, যদি থাপ্পড় মেরে বসে, থাপ্পড় না মারলেও চালাকাট দিয়ে আধমরা করবে ঠিকই। অতঃপর জিজ্ঞাসাও করতে পারে, আমার সাথে প্রেম করবি? শখ মিটেছে প্রেম করার? না মিটলেও বল। যত্ন করে বাকি হাড্ডি গুড্ডি ভেঙে প্রেমের ভূত মাথা থেকে নামায়। মনে মনে এসব ভেবে একবার শুদ্ধর দিকে তাকাতেই চোখাচোখি হলো। বিনিময়ে সে মিষ্টি করে হাসলো, কিন্তু হাসির বিনিময়ে শুদ্ধ নজর সরিয়ে সামনে দৃষ্টি নিবদ্ধ করলো। অশান্ত ব্যাঙাচির হঠাৎ শান্ত হয়ে বসে থাকার কারণ খুঁজছিল শুদ্ধ। তাছাড়া সে খুব ভালো করে জানে শীতলের দস্যিপনা মানেই সব স্বাভাবিক, আর চুপ থাকা মানে বুঝতে হবে কোনো জট পাকানোর পায়তারা করছে। সে আবার তাকালো, এবারও চোখাচোখি হলো। শীতল পূর্বের মতো করে হাসলো, তা দেখে শুদ্ধর ভুরু জোড়া কুঁচকে গেল। সন্দেহ আরো প্রবল হলো। একে এখন বকবক করাতে হবে, নতবা রাগাতে হবে, না হলে পেট থেকে কথা বের করা যাবে না। আর কথা না বের করলে জানা যাবে না মনে মনে কি ঘোট পাকাচ্ছে। তাছাড়া বাড়ি এসে অবধি খেয়াল করেছে সায়নের সাথে গোপন মিটিং চলে শীতলের। সায়ন কি সব বলে আর সে মুখ ভুতা করে শোনে। বলা বাহুল্য, চৌধুরী বাড়ির ছেলে মেয়েদের মধ্যে সবচেয়ে বিচ্ছু হচ্ছে শীতল আর সায়ন। এদের পেটে পেটে প্রচুর শয়তানি বুদ্ধি। দুই বিচ্ছুর একসাথে গুজুর গুজুর করা মানেই বড় কোনো কেলেঙ্কারির পূর্বাভাস। এসব ভেবে শুদ্ধ বলল, পানি খাবি? না। খারাপ লাগছে? না। তবে পানি খাবো। শুদ্ধ পানি দিল। সে সময় নিয়ে পানি খেলো। মুখ মুছে বোকা বোকা হাসলো, তারপর বলল, আপনার ফোনটা দিন তো শুদ্ধ ভাই। শুদ্ধ কথা বাড়ালো না, লক খুলে দিল। শীতল ব্যস্ত হাতে নোটপ্যাডে কিছু টাইপ করে শুদ্ধকে দেখালো। সেখানে লেখা, আমার কিছু বলার আছে। শুদ্ধ লেখাটা দেখলো, বলতে অনুমতি দিতেই শীতল ঢোক গিলে কপালের জমা ঘাম মুছে জানালার জানালো পরে বলবে। শুদ্ধ আর জোরাজুরি করলো না। তখন সাম্য বলল, আইসক্রিম খাবে। তার দেখে বাকিরাও জানালো তারাও খাবে। অগত্যা এক সাইডে গাড়ি দাঁড় করিয়ে শুদ্ধ নামলো গাড়ি থেকে। রাস্তা পার হয়ে ওপাশে চলে গেল আইসক্রিম আনতে। শীতলের প্রচুর অস্থির লাগছে, কিছু কথা মনের ভেতর টকবক করে ফুটছে। কি মনে করে গাড়ি থেকে নামলো সে? তার দেখে সায়নও নামলো। শীতলের চিন্তিত মুখ দেখে মুখ টিপে হাসলো, তারপর ফিস ফিস করে বলল, নার্ভাস? হুম। আজ মনের কথা বলতেই হবে। আমি পারবো না ভাইয়া। তাছাড়া পৃথিবীতে কি ছেলের অভাব বলো? পৃথিবীতে ছেলের অভাব না, তবে একজন নিঃস্বার্থ জীবন সঙ্গী পাওয়া খুব টাফ। শুদ্ধ তোর জন্য বেস্ট অপশন। ভাইয়া, বাদ দাও না প্লিজ। তোর ভালোর জন্য বলছি বোন। শখ আর তুই কেউই আমার কাছে কম না। দুজনেই আমার জান বাচ্চা। আমি যা করছি জেনে বুঝে করছি। বাইরের পৃথিবী সম্পর্কে তোর ধারণা নেই। তুই ভাবতেও পারবি না এই পৃথিবীতে ভালোবাসার নামে কত কি ঘটছে প্রতিনিয়ত। একটা মেয়ের জন্য একটা ছায়া সঙ্গী কতটা জরুরি। তিক্ত কথা কি জানিস? মেয়েরা যদি লয়াল জীবন সঙ্গী পায় তবে সে ইহজীবনে জান্নাতের সুখ পায়।
আর যদি জীবনসঙ্গী অমানুষ হয় তাহলে দুনিয়াতেই নরক যন্ত্রণা অনুভব করে। তুমি যেমন আমার ভাইয়া তেমনি শুদ্ধ তো আমার ভাইয়া। শুদ্ধর আসন বদলে ফেল। আমি শুধু তোর ভাইয়া, শুদ্ধ নয়। তুমি এরকম কেন করছো ভাইয়া? কেন বুঝছো না? ভয় পাচ্ছি আমি, খুব ভয় লাগছে আমার। বাড়িতে জানাজানি হলে আব্বু আম্মু মেরেই ফেলবে আমাকে। তুই শুধু শুদ্ধকে কাবু কর, বাকি সব আমি সামলে নেব। আমি যেমন তোর বোনের সমস্যায় ঢাল হয়ে দাঁড়াই তেমনি তোর রক্ষা কবচ হবে শুদ্ধ। আমার কথাটা শোন বোন, আমার আল্লাহর কসম করে বলছি, এসবের পেছনে আমার কোনো স্বার্থ নেই। আমি শুধু চাই তোরা ভালো থাক। শুদ্ধ ভাই কেন, আর কেউ নেই কেন নয়, কারণ আমার মতে ওর মতো লয়াল ছেলে তোর জন্য খুঁজে পাবো না। এতদিন তোকে যথাসাধ্য বুঝালাম কে কি, কেন, কিভাবে। এক প্রশ্নের উত্তর বারবার দিয়েছি। এবার যা করার তোকেই করতে হবে। এখন যদি মনে হয় তুই পারবি না, তাহলে আমিও আর কিছু বলবো না। শুদ্ধ আসছে, আপাতত টপিক চেঞ্জ কর। শীতল মাটির দিকে তাকিয়ে আছে, ভীষণ কান্না পাচ্ছে তার। হঠাৎ করে সব জটিল হয়ে যাচ্ছে কেন? যাকে নিয়ে ওসব কিছু ভাবেনি হঠাৎ তাকে ভালোবাসবে কিভাবে? স্বপ্ন সাজাবে কিভাবে? যাকে ভাই বলে ডেকেছে তাকে কিভাবে? সায়ন শীতলের মনের কথা বুঝলেও কিছু বলল না, কারণ সে বেঁচে থাকতে শীতলকে না অন্য কারোর সাথে সম্পর্কে জড়াতে দিবে, আর না অন্য কারোর বউ হতে দেবে। শখকে আটকাতে পারবে না, কারণ সে তার আপন বোন, আপন রক্ত। তাকে রাখার অজুহাতও নেই। তবে শীতলকে চোখের সামনেই রাখবে, কারণ চাচাতো বোন বিয়ে করা জায়েজ। শীতল মেয়ে হয়ে জন্মেছে যখন, বিয়ে তো দিতেই হবে। তাহলে শুদ্ধর সাথে কেন নয়? সেই পাত্র শুদ্ধ কেন নয়? যদি সে বেঁচে থাকে তবে শীতলই হবে শুদ্ধর সহধর্মিণী। সে তাদের বিয়ে দেবে, নিজে প্রধান সাক্ষী হবে এবং একদিন দেখিয়ে দেবে এ টম অ্যান্ড জেরি হবে বেস্ট জুটি, বেস্ট কাপল। শুদ্ধকে আসতে দেখে শীতলকে স্বাভাবিক হতে বলে অন্য কথায় প্রসঙ্গ টানলো সায়ন। এমন সব কথা বললো শীতল না হেসেও পারলো না। তাকে হাসতে দেখে সায়ন হাঁপ ছেড়ে বাঁচলো। অতঃপর আইসক্রিম খেতে খেতে তারা হই হই করে আনন্দে ডুবে গেল। এবার সায়ন সামনের সিটে আর শীতল বসেছে পেছনে বোনদের সাথে। এতক্ষণ চুপ থাকলে এবার তার খিলখিল হাসি শোনা যাচ্ছে। কিছুক্ষণ চুপ থাকায় যেন চারপাশ কেমন স্তব্ধ হয়ে গিয়েছিল। কি একটা কথায় বোনেরা খুব হাসছে। তাদের এত হাসতে দেখে সায়ন ঘাড় ঘুরিয়ে একবার তাকালো। তারপর আরাম করে বসে বসে মনে আওড়ালো, তোরা সারা জীবন এভাবে হাসি খুশিতে থাক। তোরা ভালো থাকলে আমিও ভালো থাকবো। আর তোদের ভালো রাখতে যখন যা করার আমি সায়ন তাই করব। সারাপাত চৌধুরীর গাড়ি রিসর্টে প্রবেশ করার পরপরই শুদ্ধদের গাড়িও এসে থামলো। একে একে নামলো সবাই। অসম্ভব সুন্দর রিসর্ট, গোছগাছ সিমসাম পরিবেশ। সারাপাত চৌধুরী ভেবেছিলেন ছোট করে হয়তো আয়োজন করা হবে, কিন্তু এসে হতবাক হয়ে গেছেন, কারণ সায়ন শুদ্ধ বিশাল আয়োজন করেছে। অনেক পরিচিত মুখের দেখা পাচ্ছেন, শ্বশুর বাড়ির লোক সহ বিজনেস পার্টনাররাও এসেছে। সকালে ওনাকে হাসি মুখে অভিনন্দন সকলে ওনাকে হাসি মুখে অভিনন্দন জানাচ্ছে, ফুলের বুকে তুলে দিচ্ছেন। এমনকি ওনার বসার আসন করেছে রাজকীয় ভাবে। কোথায় উনি ছেলেদের বিয়েতে এসব করে তাক লাগিয়ে দিবেন তা না, বরং ওনার বিয়েতে ছেলেরা এসব করে হতবাক করে দিচ্ছেন। কি কাণ্ড, কি কাণ্ড! তারপর বাড়ির মেয়ে বউরে শুদ্ধ ভিআইপি আসনে বসালো। কারো কিছু প্রয়োজন হলে তাকে জানাতে বলল। কত চেনা মুখ এসে কথা বলছে শুদ্ধ সায়ানের সাথে, বুক মিলিয়ে কোলাকুলিও করছে। ওরাও হাসি মুখে অতিথিদের সাথে কথা বলছে। শীতল জুসের গ্লাস হাতে নিয়ে শুদ্ধকেই খেয়াল করছে। মানুষটা সবার সাথে হাসি মুখে কথা বলে, শুধু তার সাথেই কথা বলতে গেলে যেন হাসি ফুরিয়ে যায়। তারও একদিন সময় আসবে তখন সব শোধ তুলবে। এসব ভাবতে ভাবতে তার মুখের হাসি চওড়া হলো। মনের ভেতর সমস্ত ভয় হাওয়ায় উড়িয়ে দিল। এতক্ষণ চেপে থাকা চঞ্চলতা আবার যেন ফিরে এলো। চেয়ার থেকে উঠে দাঁড়ালো, তারপর বড় আব্বুর পাশে গিয়ে বসলো। শরাফত চৌধুরী হাসি মুখে তাকালে ফিসফিস করে বলল, বড় আব্বু, আমি কিন্তু বরযাত্রী, আমাকে যেন 2টা রোস্ট দেওয়া হয়। ফিসফিস করে বলা কথাটা আশেপাশে সবাই শুনে ফেললো। অতঃপর অট্টহাসিতে ফেটে পড়লো সকলে, মজাও করলো অনেকে। এরপর বিয়ের কাজ সম্পূর্ণ হলো এবং বাড়ির ছেলেরা হলো মেয়ে অর্থাৎ সিতারার প্রধান সাক্ষী, আর মেয়েরা হলো সারাফত অর্থাৎ বরপক্ষের মূল সাক্ষী। এই মুহূর্তটা এত চমৎকার ভাবে কাটলো যেন সবটাই স্বপ্ন। আর স্বপ্নটাকে স্মৃতিচারণে সহায়তা করতে হলো ফটোশুট হলো। ফটোশুট করতে গিয়ে ঘটলো আরো অনেক মজার মজার কাহিনী। হাসতে হাসতে কাহিল হলো। তন্মধ্যে শুধু বরবউয়ের ছবি তোলার সময় ক্যামেরাম্যান জানালো একটু ক্লোজ হয়ে দাঁড়াতে। অথচ এত মানুষের সামনে সারাফত সিতারা যেন একটু লজ্জা পাচ্ছিলেন। পাশাপাশি দাঁড়ালেও ফাঁক থেকে যাচ্ছিল।
বারবার বলার পরও একই অবস্থা। তখন শুদ্ধ মুখ খুলল, বাবা, ক্যামেরাম্যান বোধহয় ক্লোজ হতে বলেছে। আমার জানা মতে ক্লোজ মানে দূরত্ব মিটানো, ঘনিষ্ঠ। সর্বসম্মুখে এই কথা বলায় শরপত চৌধুরী অপ্রস্তুত হাসলেন, কাশলেন। এদিক ওদিক তাকিয়ে স্ত্রীর সাথে আরেকটু ক্লোজ হতে যাবেন, তখন সায়ান বলল, প্রাচীনকালে বিয়ে করেছো, বাসর ছেড়েছো, আমাদের পৃথিবীতে আনতে সাহায্য করেছো, এখন আমরাও নতুন প্রজন্ম আনার পায়তারা করছি, অথচ আজ দেখি তোমার লজ্জা পুরোপুরি ভাঙেনি। এই দিনেও দেখতে হলো। আম্মু, তুমি অন্তত কিছু বলো, দেখো তোমার স্বামী লজ্জা পাচ্ছে। সায়নের কথা শুনে পুনরায় হাসির রোল পড়ল। হাসতে হাসতে সকলের নাজেহাল অবস্থা। সারাফত চৌধুরী কটমট করে তাকিয়ে ছবি তুললেন। বাবার চাহনি দেখে সায়ন ইনোসেন্ট লুক নিয়ে তাকিয়ে হাসলো। ভাবখানায় এমন তার মতো নিষ্পাপ ছেলে হয়ই না। সে নাদান বাচ্চা, এ কদিন হলো পৃথিবীতে এসেছে। এরপর চৌধুরী নিবাসের সদস্যদের একসাথে অনেক ছবি তোলা হলো। সারাফাত তিন কন্যাকে নিয়ে ছবি তুললেন, গুণধর পুত্ররাও বাদ গেলেন না। ভাইরা আদরের বোনদের সাথে ছবি তুলল। চমৎকার একটা দৃশ্য। ঠিক করা হলো সবাই একসাথে দাঁড়ানো ছবিটায় বড় করে বাধাই করে ড্রয়িং রুমে রাখবে। এরপর খাওয়া দাওয়ার পর্ব এলো, সবাই খেতেও বসলো। বড়রা এদিকে আর ভাই বোনেরা সবাই এক টেবিলে। ওয়েটার খাবার বেড়ে দিতে এলে শুদ্ধ তাকে যেতে বলে নিজেই সবার খাবার সার্ভ করে দিল। প্রত্যেকটা পদ যত্ন করে তুলে দিল ভাই বোনের প্লেটে। কে কোন খাবারটা পছন্দ করে সে অবগত। সবাইকে একে একে দিয়ে শীতলের প্লেটে হাড়ওয়ালা মাংস তুলে দিল। বিড়াল স্বভাবের শীতল হাড় গোড় খেতে পছন্দ করে। সবাইকে দিয়ে নিজে বসতেই সায়ন শুদ্ধর প্লেট সাজিয়ে সামনে এগিয়ে দিল। শুদ্ধ ঘাড় ঘুরিয়ে তাকালো বড় ভাইয়ের দিকে। সায়ন খেতে ইশারা করে নিজে খেতে শুরু করলো। ক্ষুধায় পেট চোচো করায় সবাই খাচ্ছে। সায়ন হঠাৎ পরপর আরো 2 পিস রোস্ট শুদ্ধর প্লেটে তুলে দিল। শুদ্ধ ভুরুজোড়া তাকালে সায়ন বলল, ছোট ছোট টুকরো করে শীতলের প্লেটে তুলে দে। রোস্ট খেতে গিয়ে আমার বোনের লিপস্টিক নষ্ট হয়ে যেতে পারে। তোমার বোন তুমি দাও। এ কথা শুনে সায়ন ভুরু কুচকালো, তারপর অতি সত্তপনে তার পাশে বসা স্বর্ণকে ইশারা করে বলল, আমি তোর বোনকে দিচ্ছি, তুই আমার বোনকে দে, শোধ বোধ। তাদের দুই ভাইয়ের ফিসফিস কথা কেউ খেয়াল করেনি। বোনেরা খেতে খেতে তখনকার ছবি তোলা নিয়ে গল্প করছিল। শাম্মু সিজন বোরহানির গ্লাস ফাঁকা করতে ব্যস্ত। শুদ্ধ আর কথা বাড়ালো না। মাংসের ছোট টুকরো শীতলের প্লেটে তুলে দিতে থাকলো। শীতল মুখ তুলে তাকালো, খুশি হলো। তবে কিছু বলতে গেলে শুদ্ধ বলল, দ্রুত খাওয়া শেষ কর, নয়তো এখানেই রেখে চলে যাব। শুদ্ধর কথা শুনে শীতল দাঁত কপাটি বের করে হাসলো, তারপর জবাব দিল, যান, আপনাকেই নিতে আসতে হবে। রাইস দেব না, সালাদ না, পানি না, তাহলে মুখের দিকে তাকিয়ে না থেকে খাওয়া শেষ কর, হুম। শীতলের হঠাৎ সায়নের দিকে নজর পড়ল। সায়ন মিটিমিটি হাসছে। ওর আর বুঝতে বাকি রইল না বড় মহারাজ আবার কলকাঠি নেড়েছে। তবে শুদ্ধকে জ্বালানোর সুযোগও মিস করলো না। শুদ্ধ মাংসের টুকরো দিতেই থাকলো, ও খেতেই থাকলো। দুটোর জায়গায় 3টে রোস্ট খাওয়া শেষ, 4 নাম্বারটা চলমান। শুদ্ধ নিজের খাওয়া রেখে দাঁতে দাঁত চেপে শীতলের প্লেটে মাংসের টুকরো দিতে দিতে বলল, কত বছরের অনাহারি তুই! খবরদার বলছি খাওয়ার খোটা দেবেন না। বড় আব্বুকে বলে দেব কিন্তু। বল, এক্ষুনি বল। না বললে থাপড়ে গাল ফাটিয়ে দেব, বেয়াদব। জান, খাবই না আর। খাবার নষ্ট হোক, তারপর দেখ তোর অবস্থা কি করি। খেলেও বকছেন, আবার না খেলেও বকছেন, সমস্যা কি আপনার? শেষ কর। তারপর খাওয়া দাওয়ার পর্ব শেষ করলো তারা। এদিকে সময়ও শেষের দিকে। মেহমানরা অনেকেই চলে গেছেন। ওনারা যাওয়ার জন্য কেবল পার্কিং লটে দাঁড়িয়েছেন। এর মধ্যে সায়ন শুদ্ধর কথা কাটাকাটি সবার কানে গেল। দুই ভাইয়ের হঠাৎ কি হলো কেউ কিছুই বুঝলেন না। শুদ্ধ যে প্রচন্ড রেড়াই গেছে, তার হাতে থাকা কোল্ড ড্রিঙ্কসের ক্যান ছুঁড়ে মারা দেখে বুঝলো সবাই। ওদিক ফাঁকা, আশেপাশে তেমন কেউ নেই। শুদ্ধ সহজে রাগে না, সচরাচর তাকে সহজে রাখতে দেখা যায় না। কিন্তু যখন রাগে, যার উপর রাগে, তার জীবনে ঝড় তুলে দিতে বিন্দুমাত্র কার্পণ্য বোধ করে না। এতক্ষণ তো সবই ঠিক ছিল। হঠাৎ কি হলো যে দুই ভাই রণমূর্তি রূপ ধারণ করলো? দুই ভাইয়ের কথা সিরিয়াস হয়ে যাচ্ছে দেখে সারাফাত ও সাফওয়ান চৌধুরী এগিয়ে গেলেন। শুদ্ধ অগ্নিচোখে তাকিয়ে আছে বড় ভাইয়ের দিকে। তবে সায়ন হাসছে, আর এই হাসিতেই শুদ্ধের রাগের মাত্রা শতগুণ বাড়ল। সে কাউকে কিছু বলার সুযোগ না দিয়ে গাড়ি ছাড়াই হনহন করে সেখান থেকে বেরিয়ে গেল। না কারো ডাক শুনলো, না কেউ তাকে থামাতে পারলো। শায়ানকে জিজ্ঞাসা করলেও কোনো জবাব পাওয়া গেল না। এরপর অনেকগুলো গিফট বক্স গাড়িতে তুলে দিল। তুলে বাকিদের থেকে বিদায় নিয়ে ওনারাও বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়লেন। এদিকে সিদ্দিকের অবস্থা পাগলা কুকুরের মতো। ছেলেকে কোনো মতোই জামিন করাতে পারেননি উনি।
এই উকিল তো সেই উকিল, কেউই কেস নিচ্ছে না। কেন নিচ্ছে না এর জবাব এখনো মেলেনি। ছেলেটা দেশে এসেই ফেঁসে গেছে। কতবার বারণ করেছিল চোখ কান খোলা রেখে চলতে। ওনার চারপাশে শত্রুপক্ষ গিজগিজ করছে, কিন্তু ছেলে কর্ণপাতই করেনি। এদিকে কনকের ধর্ষিতা বোনটা মারা গেছে। কনক এখন নিজে যেন ভেঙে পড়া কলা গাছ। তাকে দিয়ে কোনো চাল চালবে সেই সুযোগ নেই। কিন্তু থেমে থাকলে হবে না। উনি কাটা হাত পাগুলো দেখছেন। কাটার ধরন দেখে চিনতে অসুবিধা হয়নি এ কাজ আজমের। সায়নের ডান হাত আজম, অর্থাৎ সায়নী এসব ঘটিয়েছে। ভেবেছিলেন ছেলেটাকে কদিন পানপুনে উঠতে দিবেন, বন্দির আগে মুক্তির স্বাদ নেওয়াবেন। কিন্তু এই ছেলে আজকাল যা করছে মনে হচ্ছে এখনই ছাই দিয়ে খপ করে ধরতে হবে, যাতে পিছলে যেতে না পারে। এসব ভেবেই সে কল করলো ইয়াসিন নামের সেভ করা নাম্বারে। কিন্তু কল রিসিভ হলেও কেউ কথা বলল না। শুধু শোনা গেল কোনো মেয়ের চাপা গোঙানোর সুর, কান্নার শব্দ। একটু পরে কল কেটে মেজাজে মেসেজ এলো, ডোন্ট ডিস্টার্ব পার্টনার। চর উফ, চরম মুডে আছি। মুড নষ্ট হলে তোমার মেয়ে বউকে দিয়ে আমার মুড উঠাবো বলে দিলাম। মেসেজ পড়ে রাগে সিদ্দিকের পুরো শরীর জ্বলে উঠল। হাতের ফোনটা শক্ত করে চেপে ধরে দাঁতে দাঁত চেপে বলল, ব্লাডি হোর, ওসব নিয়েই থাক তুই। তোরও তেজ কমাবো, শুধু সময়ের অপেক্ষা। এয়ারপোর্ট থেকে বেরিয়ে কেবল রাস্তায় এসে দাঁড়িয়েছে রুবাব। সুদর্শন যুবকটাকে দেখে অনেকেই ঘুরে ঘুরে তাকাচ্ছে। পরনের পোশাকে স্পষ্ট উচ্চ বংশের ছেলে সে। হাঁটার স্টাইল নজর করা। হাতে থাকা নামি দামি ওয়াচে টাইম দেখে বারবার তাকাচ্ছে নক্ষত্র ভরা আকাশ পানে। চলমান শিপে থাকাকালীন বারবার আকাশ দেখে। আকাশের রং দেখে অবস্থা বোঝার চেষ্টা করে। সেটাই আজকাল অভ্যাস হয়ে দাঁড়িয়েছে। এদিকে সন্ধ্যা রাজান হয়েছে, 1 ঘন্টা পেরিয়ে গেছে। ধরণীর বুকে নেমেছে গাঢ় অন্ধকার। ঘড়ির তখন কটা বা হবে 7:30টার মতো। যানজটের রাস্তায় জাম বেঁধেছে। যানজটও তার ভালো লাগছে। আপন দেশ বলে হয়তো। সে পুনরায় আকাশের দিকে তাকিয়ে বুক ভরে শ্বাস টানলো। দেশে ফিরলো প্রায় 7 মাস পর। কাউকে বলে না আসায় গাড়ি আসেনি বাড়ি থেকে। ও বাড়ি শেষ ভরসা। আর দাঁড়িয়ে না থেকে 2 হাতে দুটো ট্রলি নিয়ে সামনে এগোতেই একটা গাড়ি এসে থামলো তার সামনে। এভাবে গাড়ি থামায় বিরক্তও হলো। দুটো গালি ছুড়ে মারার আগে গাড়িতে বসা একজন মুখ বাড়িয়ে জিজ্ঞাসা করলো, আপনি কি রুবাব ভাই? জি। আপনাকে তো ঠিক চিনলাম না। শুদ্ধ ভাই আমারে পাঠাইছে গাড়িতে উঠা আহেন, যাইতে যাইতে কথা হবে না। শুদ্ধ পাঠিয়েছে যে? আমি তো আসার কথা কাউকে জানানি, তাহলে জানলো কিভাবে? আমি কইতাম কেমনে? আমারে খালি ফোন দিয়া কইলো আপনারে যেন চৌধুরী বাড়িতে পৌঁছাই দেই। ওকে। মুখে একথা বললেও ফোন বের করে চেক করলো শুদ্ধর মেসেজ এসেছে কিনা। যার তার গাড়িতে ওঠা যাবে না, কারণ বিপদ বলে কয়ে আসে না। সে দেশে থাকে না মানে দেশের অবস্থার কথা জানে না তা কিন্তু নয়। হ্যাঁ, মেসেজ এসেছে, তাহলে যাওয়াই যায়। তারপর আজমের সাথে গল্প করতে করতে সে রওনা হলো চৌধুরী বাড়ির উদ্দেশ্যে। সারাদিন বিয়ের ঝামেলা শেষে ক্লান্ত দেহে বাসায় ফিরেছে সবাই। শুদ্ধর সাথে সায়নের কিছু একটা নিয়ে খুব কথা কাটাকাটি হয়েছে। তবে সায়ন ভাইয়ের কথায় হেসেছে। হাসতে হাসতে গড়াগড়ি খাওয়ার অবস্থা তার। ভাইকে হাসতে দেখে শুদ্ধ রাগে জেদে সবার আগে রিসোর্ট থেকে বাসায় এসে ফ্রেশ হতে ওয়াশরুমে ঢুকেছে। শাওয়ারের নিচে দাঁড়িয়ে রাগে গা কাঁপছে। এর কারণও শীতল। শব্দ সই বেয়াদবটার আজ সারাদিন তাকে জ্বালিয়ে মেরেছে। আর এসব ভুলভাল কাজে ওকে উস্কে দিয়েছে সায়ন। ভালোবাসার জীবাণু টিবাণু বলে আজাইরা সব যুক্তি দিয়ে ব্রেন ওয়াশ করেছে গাধীটার। কদিন ধরে এসব হচ্ছে। মাথা মোটা গাধীটাও সেসব ব্রেনে ঢুকিয়ে তাকে জ্বালাচ্ছে। যখনই শীতলের দিকে তাকিয়েছে তখনই দেখে শীতল আগে থেকে ওর দিকে তাকিয়ে আছে। মানে হয় এসবের। সে সময় নিয়ে শাওয়ার নিয়ে বের হতেই দেখে শীতল বিছানায় বসে আছে। পরনে অনিয়ন কালারের শাড়ি, চুল খোলা, কপালে ছোট্ট একটা কালো টিপ। দুপুর থেকে মাথায় হেজাব পরা থাকলেও এখন এলোমেলো চুলে। ওকে দেখে শুদ্ধ খাটের নিচ থেকে চালাকাঠ নিয়ে একটা বাড়ি বসিয়ে দিল শীতলের বাহুতে। শীতল উফ বলে কোকিয়ে উঠল। অন্য সময় হলে হাউমাউ করে কেঁদে উঠত। কিন্তু এখন কাদা তো দূর, বসা থেকে উঠে দাঁড়িয়ে তার ওই পায়ের পাতার উপর উঠে দাঁড়িয়েছে। চোখের ভয়ের লেশমাত্র নেই। শীতলের পাগলামি দেখে স্থির হয়ে দাঁড়িয়ে আছে শুদ্ধ। কেবল সাবান নিয়েছে, তারপরও দরদরিয়ে ঘামছে সে। কানের পাশ দিয়ে গড়িয়ে যাচ্ছে সরু চিকন ঘাম। তার পায়ের পাতার উপর দাঁড়ানো শীতলকে বড্ড অচেনা লাগছে। চোখে অন্যরকম চাহনি, ঠোঁটে যেন সর্বনাশা কিছুর ইঙ্গিত। তবে সে কিছুতেই এসবে প্রশ্রয় দিবে না। তাই শীতলকে সজোরে ধাক্কা দেওয়ার আগেই শীতল শুদ্ধর কাজ শক্ত করে আঁকড়ে ধরল।
অতঃপর কিছু বুঝে ওঠার আগেই শুদ্ধর কানের 2 ইঞ্চি নিচে নরম মাংসে চুমু এঁকে বসলো। হঠাৎই নরম ঠোঁটের ছোঁয়ায় কেঁপে উঠল শুদ্ধর সর্বাঙ্গ। চোখে মুখে স্তম্ভিত ভাব। কেবলই কি ঘটলো তা বুঝে ওঠার আগে শীতল ফিসফিস করে বলল, শুদ্ধ ভাই, আপনার নামে যদি 2-1টা কলঙ্ক মাখি, আপনি কি রাগ করবেন হুম? শুদ্ধ হতবাক হতভম্ব চোখের চাহনি ঘাড়ের কাছটায় ঘির ঘির করছে। কি হয়ে গেল? কি ঘটালো এই মেয়ে? এর ধারণা আছে সে কি করেছে? আর কিসের আবদার করছে তার নামে কলঙ্ক মাখার? কলঙ্কের মানে বোঝে সে? আবদার করে কলঙ্ক মাখা যায়, তাও আবার তার নামের কলঙ্ক? সে কিংকয়াতকার কোনো কথাই বলল না। বলা বাহুল্য, বলতে পারলো না, শুধু নিশ্চুপ হয়ে শীতলের কাজল চোখের দিকে তাকিয়ে রইল। ঝোঁকের বশে অঘটন ঘটিয়ে এখন মৃদুভাবে কাঁপছে শীতল, এবং কাঁপুনির মাত্রা বাড়ছে। চোখে চোখ রাখতে পারছে না, ঘামছে। বুঝতে বাকি নিয়ে সায়নের ফাঁদে পা দিয়েছে শীতল। সায়নের কথায় তার রাগ ভাঙানো এই কাজটা করেছে। মোট কথা দুটো মিলে তাকে গেমের গুটি বানাচ্ছে, কিন্তু সে সেটা হতে দিবে না। আজ অব্দি নিজের বানানো গেমে অন্যকে গুটি বানাতে অভ্যস্ত সে। হঠাৎ গুটি হবে কিভাবে, তাও জেনে শুনে। হাস্যকর। এদি এতদিনের অভিজ্ঞ খেলোয়াড়ের অভ্যাসকে ছাড়া যায় মোটেও না। তাই সে ঠান্ডা চাহনি নিক্ষেপ করে হাড়হিম করা কণ্ঠে বলে, সত্যি ভালোবাসিস আমাকে হুম? কতটা? অনেকটা। বিয়ে করবি? শীতল নিশ্চুপ। শুদ্ধের ঠান্ডা চাহনি দেখে ঠক ঠক করে কাঁপছে। চোখের পানি আপনা আপনি গড়তে শুরু করেছে। তাকে কাঁপতে দেখে শুদ্ধ পুনরায় বলল, প্রেম চাস নাকি প্রেমিক? দুটোই। ওহো, যে কোনো একটা অপশন। প্রেমিক। সামলাতে পারবি? বাবা, পারবো। বাড়ির সবার সামনে দাঁড়িয়ে এখন যা বলবি বলতে পারবি? তোর বড় আব্বুর থেকে আমাকে চেয়ে নিতে পারবি? কি হলো বল? এক বুক সাহস নিয়ে উঁচু কণ্ঠে বলতে পারবি তুই আমার বউ হবি? কি রে, পারবি না? কথা বল, এখন চুপ কেন? সৎ সাহস নেই? কিরে, উত্তর দে। এখন এইসব ভালোবাসা উবে গেল? সর যা, তোরা কেউ আমার চোখের সামনে আসবি না। আজকের পর থেকে তোরা আমার কেউ না, কেউ না। যারা অকারণে আমার ইমোশন নিয়ে খেলতে চায়, মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে এসে আমাকে ফাঁদে ফেলে চরমভাবে দুর্বল করতে চায়, তারা আমার কেউ হতেই পারে না। এ কথা বলে শীতলকে নিজের থেকে সরিয়ে বাইকের চাবি নিয়ে হন হন করে রুম থেকে বেরিয়ে গেল। গ্যারেজ থেকে বাইকটা নিয়ে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়ন কিছু বলতে গেলে বাইকের গতি দ্বিগুণ বাড়িয়ে পাশ কাটিয়ে চলে গেল। শুদ্ধের থমথমে মুখ দেখে সায়ন ওহ শিট বলে ছুটলো বাড়ির দিকে। প্রাণপণে ছুটে তার বাইকের চাবিটা নিয়ে সেও বাইক ছুটালো রাগান্বিত ভাইয়ের পেছন পেছন। বাইকের গতি বাড়িয়েছে সায়নও। কিছু দূর গিয়ে দূর থেকে সে শুদ্ধকে একটু দেখতে পেল। শুদ্ধর বাইকের স্পিড দেখে সায়নের কাল ঘাম ছুটে গেল। ভাই যে বড্ড ক্ষেপেছে। এখন এই পাগলটাকে থামাবে কিভাবে? কিভাবে কি করবে সে, তার মাথাও কাজ করা বন্ধ করে দিল। অজানা এক ভয়ে বুক কাঁপতে লাগলো। এই ছেলের বাইকের যা গতি, না থামালে নির্ঘাত অ্যাক্সিডেন্ট করবে। আপাতত আর কিছু ভেবে পেল না সে। তাই বিপরীত পথ ধরলো, কিন্তু তাতেও কাজ হলো না। তবে আগে পিছে চলতে থাকলো দুই ভাইয়ের দুটো বাইক। সায়ন যখন একটু নাগাল পেল তখন চেঁচিয়ে বলল, শুদ্ধ শুদ্ধ দাঁড়া, বাইক থামা ভাই, আমার কথাটাও অন্তত শোন। শীতলকে ভালোবাসতে হবে না, জীবনেও বলবো না ওকে ভালোবাসার কথা। যদি বলেছি তার জন্য আমি সরি। যা বলেছি তার জন্য আমি সরি। ভুলে যা সব। শীতলকেও বারণ করে দেব, সেও তোকে আর কখনো জ্বালাবে না, ভালোবাসার দাবি নিয়ে তোর সামনে আসবে না। এবার একটু শান্ত হ, স্পিড কমা ভাই। এই ভাই, আমার কথা শোন না। ইয়ার প্লিজ প্লিজ থাম। সামনে হাইওয়ে, স্পিড কমা কুত্তার বাচ্চা। এই ভাই, অ্যাক্সিডেন্ট হয়ে যাবে, পায়ে পড়ি। এবার থাম, থাম না শুদ্ধ। কুত্তার বাচ্চা, বাইক থামা। শাহিনের ব্যাকুল কণ্ঠস্বরে শুদ্ধের মন করল না, শুনেও শুনল না ভাইয়ের আর্তনাদ। শুধু চোয়াল শক্ত করে তীক্ষ্ণ দৃষ্টিতে সামনে তাকিয়ে রইল। তার মস্তিষ্কে তখনও এলোমেলো ভাবে ঘুরপাক খাচ্ছে কিছুক্ষণ আগের ঘটনা। চোখের পাতায় জল জল করে ভাসছে কারো কান্না ভেজা চোখ। কানে বাজছে কম্পিত স্বরে বলা, শুদ্ধ ভাই, আপনার নামে কলঙ্ক মাখতে চাই। এদিকে সায়ন তখনও অনুরোধ করেই যাচ্ছিল, বারবার বলছিল বাইক থামাতে, বসে কথা বলতে। শুদ্ধ নিজেও অনুভব করলো তার শরীর অবশ হয়ে আসছে, হাত কাঁপছে, কাঁপা হাতে ব্রেক ধরে রাখা মুশকিল। তখন তার বাইক হাইওয়ে পেরিয়ে এলো। এরপর এলো নির্জন এক রাস্তায়। এরপর ছুটে চলেছে ব্রিজের উপর দিয়ে। ব্রিজের নিচে নদীর পানি অশান্তভাবে বয়ে চলেছে, বইছে অবাধ্য বাতাস। মাথার উপরে নক্ষত্র ভরা আকাশ। ব্রিজের উপর দুই ভাইয়ের বাইক তীব্র গতিতে ছুটে চলল।
কেউ থামছে না, কারো থামার ইচ্ছেও নেই বোধহয়। তখন একটি মাল ভর্তি ট্রাক দ্রুত গতিতে ছুটে এলো। তাদের দেখে বারবার হর্ন বাজাচ্ছে ট্রাক ড্রাইভার। ট্রাক দেখে সায়নের গলায় শুকিয়ে কাট। এত বাতাসে কপালে সরু ঘাম। শুকনো গলায় সায়ন তখনও প্রাণপণে চেঁচাচ্ছে, ট্রাক আসছে ভাই, স্পিড কমা। আল্লাহ দোহাই লাগে কথা শোন। শুদ্ধ শুনলো কিনা বোঝা গেল না, তবে তাকে অবাক করে দিয়ে ব্রেক থেকে 2 হাত সরিয়ে নিল। ব্যাপারটা খেয়াল করে সায়ন চিৎকার করে বলল, আমার কসম লাগে পাগলামি করবি না শুদ্ধ। তোর কারণে আমার মায়ের এক ফোঁটা চোখের পানিও যদি পড়ে না, তোকে মাফ করব না, কখনো না। একথা শোনা মাত্রই শুদ্ধর কি হলো কে জানে, সে আচমকা ব্রেক কষলো। একটুর জন্য ট্রাকের সাথে বাইকের ধাক্কা লাগেনি। টাকালা খেকিয়ে বাংলা গালি দিতে দিতে চলে গেল। শুদ্ধ তখনও দু চোখ বন্ধ করে অনড় হয়ে বসে আছে। সায়ন দুটো বাইক থামিয়ে নেমে পড়লো। বাইক স্ট্যান্ড করার সময় হুঁশে নেই। বাইক আছড়ে পড়লো মাটিতে। সেসব পরোয়া না করে দিক বিদিক ভুলে এগিয়ে এলো শুদ্ধর কাছে। শুদ্ধর শার্টের কলার ধরে বাইক থেকে নামিয়ে সজোরে এক ঘুষি বসিয়ে দিল নাক বরাবর। দ্বিতীয় ঘুষি বসানোর আগে খপ করে ধরে ফেললো শুদ্ধ। হঠাৎ গায়ে হাত তোলায় সে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে রইল বড় ভাইয়ের দিকে। তীব্র রাগে সেও ফুঁসছে। তখন সায়ন শুদ্ধর বুকে সজোরে ধাক্কা দিতেই শুদ্ধ দুপা পিছিয়ে গেল। সায়ন এক ধাপ এগিয়ে আরেক ধাক্কা মেরে চেঁচিয়ে বলল, কুত্তার বাচ্চা, ভাব মারাও আমার সাথে, ভাব। তোমার ভাবকে চোদার সময় নাই আমার। কখন থেকে ডাকছি, কতবার ডাকলাম, কথা কানে যায় না। বড় হয়ে গেছো, খুব বড়। এতই বড় হয়েছে যে বড় ভাইয়ের কথা শোনার মুড আসে না তোমার। তাহলে শুনে রাখো, তোমার বালমার্কা মুটের মাকে চুদ দফা রফা করার ক্ষমতা আমি রাখি। ভাষা ঠিক করো। কিসের ভাষা ঠিক করব? করব না। মারবি? মার, আয়। শুধু চোখ বন্ধ করে রাগ সংবরণ করার চেষ্টা করছে। রাগে মাথা থেকে পা অবধি জ্বলছে। সায়ন যদি তাকে মেরে টুকরো টুকরো করে ফেলে, তবুও সে ভাইয়ের গায়ে হাত উঠাতে পারবে না, কখনোই না। তাকে চুপ দেখে সায়ন পুনরায় চেঁচিয়ে বলল, সামান্য ব্যাপারে এত সিনকেট করার কি আছে? কি এমন হয়েছে যে এত রাগ দেখাতে হবে? মানুষ চাচাতো বোনকে ভালোবাসে না? আমি বাসিনি? আমি মরে গেছি, নাকি আমার দেহ পচে গেছে? তোমার কাছে সামান্য হলেও আমার কাছে তা নয়। তাহলে তোর কাছে কি বল? কি সমস্যা তোর? শীতল তোর যোগ্য না? কোন দিক থেকে কম সে? পেশার ভিত্তিতেও কম মেয়ে তো দেখিসনি। আমার বোন কি ওই রকম? আজকালকার যুগে ওর মতন সরল নরম কাদামাটি আর পাবি? ভালো জিনিস জুটাতে চাচ্ছি, গায়ে লাগছে না, না? তোমার বোন বিশ্ব সুন্দরী হোক, রূপে গুণে অনন্য হোক, তাতে আমার যায় আসে না। যে মেয়ে সর্বসম্মুখে আমাকে চাইতে পারবে না, সেই মেয়ে আমার না হোক। সে ছোট মানুষ, তোমার মতো বালপাকনা বুদ্ধি নিয়ে ঘোরে না, এটা বুঝো না? আগে সময় দিয়ে দেখতে, তারপর না হয় যা সিদ্ধান্ত নেওয়ার নীতি। ছোট, অবুঝ, সরব বলে এতদিন ছাড় দিয়েছি, কিন্তু তোমরা আজ যা করেছো যথেষ্ট করেছো। এবার থামো, নয়তো আমাকে বাড়ি ছাড়তে হবে। ভাইয়ের কথা শুনে সায়ন থমকে গেল। হতবাক তাকিয়ে রইল ভাইয়ের কঠিন মুখের দিকে। দুই ভাইয়ের চোখ লাল বর্ণ। দুজনেই হাত মুষ্টিবদ্ধ করে চোখে চোখ রেখে কথা বলছে। দুজনেরই জেদি ও কঠিন কণ্ঠস্বর। শুদ্ধর কথায় সায়ন কিছুক্ষণ নীরব থেকে বলল, সত্যি কি শীতলের প্রতি তোর কোনো ফিলিংস নেই? যদি না থাকে তাহলে তাকে এত প্রশ্রয় দিস কেন? এত বকিস মারিস, তবুও মেয়েটা তোর কাছেই যায় কেন যায়? কারণ তুই শাসনের সাথে প্রশ্রয় দিস। তোর রুমের পার্স আমি ভাই হয়েও জানি না কেন? ফোনের লক আমাকে দিসনি কেন? তোর পছন্দের পারফিউম ভেঙে চুরে শেষ করার পরও তুই নীরব কেন? তোর রুমে অন্য কারো ঢোকার পারমিশন নেই, তাহলে শীতল ইচ্ছে মতো ঢোকে কেন? ঢুকতে দিস কেন? জবাব দে। শীতলকে কিডন্যাপ করার পর এত উন্মাদ হয়েছিলি কেন? সামান্য জ্বর এলে বকতে বকতে সবার আগে তুই ডাক্তারের কাছে ছুটিস কেন? কেন তুই ব্যতীত অন্য কেউ তাকে বকলে কড়া ভাষায় অপমান করতে ছাড়িস না? এসবের উত্তর দিতে পারবি? বুকে হাত রেখে বলতে পারবি তুই শখ স্বর্ণের মতো শীতলকেও একই নজরে দেখিস? বল মুখে একটাবার হ্যাঁ বল, তাহলে আমিও কথা দিচ্ছি আর কখনো এ ব্যাপারে কথা বলবো না। আর না শীতলকে তোর চোখের সামনে থাকতে দেব। তবে কি ধরে নেব নীরবতায় সম্মতির লক্ষণ? শুদ্ধর কাছে জবাব নেই। সে নিশ্চুপ। বলা বাহুল্য, সে ছোট থেকে নিজ মসজিদে চলা ছেলে। আজ অব্দি তার উপর কেউ কখনো কারো সিদ্ধান্ত চাপিয়ে দিতে পারেনি। ভদ্রতা কিংবা অন্য কিছুর অজুহাতে সেও কারো সিদ্ধান্ত মুখ বুজে মেনে নেয়নি। যদি নিত, তাহলে আর সায়েন্টিস্ট নয়, মেরিনার পেশায় কর্মরত থাকতে হতো। দিনের পর দিন থাকতে হতো শিপে। পরিবার
পরিবার স্বজন ছাড়াই সময় কাটাতো সমুদ্রে, শান্ত অশান্ত পানির উপর। অথচ সে বরাবরই চাইতো সায়েন্টিস্ট হতে। নতুন কিছু তৈরির নেশা তাকে জেগে ধরতো, কিছু করার জন্য হাত নিষ্পিস করত। মোট কথা, সে বরাবরই একরোখা জেদি, যা করবে ঠিক করেই ছাড়বে। এবং যা আমার সেটা কেবল আমারই, এই নীতিতে বিশ্বাসী ছিল, এখনো আছে। যেখানে সে নিজের মতের ভিত্তিতে কখনো এক পা ফেলেনি, সেখানে জীবনসঙ্গী বাছাইয়ের ক্ষেত্রে তা মানবে কেন? আর কাকে মানার কথা আসছে? ওই বেয়াদব অবাধ্য গাধিটাকে, যে ভালোবাসার মানে বোঝে না, শাসন বোঝে না, চোখের নিগুড় চাহনি বোঝে না, শাসনের আড়ালে আগলে রাখা বোঝে না, যার নিজের অনুভূতি সম্পর্কে সামান্য জ্ঞানটুকু নেই, তাকে চাইবে? তাকে? না, কখনো না। মোদ্দা কথা, যে মেয়ে মুখ ফুটে তাকে চাইতে পারে না, যার চোখে মুখে বিন্দু পরিমাণ ভালোবাসার লেশমাত্র থাকে না, যে বাবা মায়ের মারের ভয়ে ভালোবাসার কথা জানাতে ভয় পায়, পিছিয়ে যায়, তাকে চাইবে সে? তাহলে বলতেই হয় এটা ভুল ধারণা। কারণ সে সস্তা না। তাকে পেতে হলে অবশ্যই সর্বসম্মুখে দাঁড়িয়ে মুখ ফুটে চাইতে হবে, চোখে চোখ রেখে বলতে হবে, শুদ্ধ ভালোবাসি, ভালোবাসা সি, নয়তো তোকে পাওয়া তার জন্য অসম্ভবই। বলা বাহুল্য, আজ যদি কেউ এক ফোঁটা শুদ্ধ ভালোবাসার দাবি নিয়ে মুখোমুখি দাঁড়াতো, আর সে যদি তা অনুভব করতে পারতো ওই ভালোবাসাটুকু, তাহলে সে চাওয়ার আগেই নিজেকে বিলিয়ে দিত। শুধু পরিবার নয়, পুরো পৃথিবীতে দুই হাতে সামলে নেওয়ার দায়িত্ব নিত। কিন্তু তা হয়নি। হয়নি। কি হয়েছে? কেউ মিথ্যা ভালোবাসার দাবি নিয়ে সামনে এসেছে, যেখানে ভালোবাসা, ভরসা, বিশ্বাস বলে কিছু ছিল না। তাহলে কেন গ্রহণ করবে মিথ্যা ভালোবাসা? সে কি এতই ঠুনকো, নাকি এতই সস্তা? পৃথিবীর বুকে এমন কেউ আছে যে মিথ্যা ভালোবাসার কথা জেনেও গ্রহণ করে, কিংবা করতে পারবে? তাও আবার এসবে সহ্য করে তারই বড় ভাই, তাও আবার এসবে সাহায্য করে তারই বড় ভাই। সেও একবার ভাবলো না, এভাবে ভালোবাসা হয় না। এসব সম্পূর্ণ মনের ব্যাপার, দুই একদিনের কোনো গেম নয়। ভাবনার মতো জীবন এত সহজ নয়। মন এত বোকা নয় যে ওকে ভালোবাসা বললেই ভালোবাসা হয়ে গেল। এরা যা করছে মোটেও ভালো করেনি, মোটেও না। মনে মনে এসব ভেবে শুদ্ধ বাইকের উপর বসতেই সায়ন তার বাইকের চাবি কেড়ে থমথমে সুরে বলল, কথা শেষ করে যায়। কিসের কথা? সমস্যা কি তোর? আমার কোনো সমস্যা নেই। তাহলে জবাব দিয়ে যা, চাবি দাও, শীতলকে মেনে নে। এত কিছু বলার পরেও শুদ্ধ নীরবতা সহ্য হলো না সায়নের। সে পকেট হাতড়ে তার ফোন বের করে আজকের তোলা শীতলের একটা ছবি বের করলো। তারপর সেই ছবির উপর শুদ্ধর এক হাত চেপে ধরে তেজি সুরে বলল, এবার বল ভালোবাসিস না? তার প্রতি কোনো ফিলিংস কাজ করে না। যদি মিথ্যা বলিস তাহলে শীতল যেখানেই থাকুক, যে অবস্থাতেই থাকুক, ধরফরিয়ে মরুক, আমি গিয়ে দাফন করব তাকে। এ কথা শুনে শুদ্ধ হাত ছাড়াতে গেলে সায়নের জেদটা যেন বেড়ে গেল। সে শুদ্ধর হাতটা আরো শক্ত করে চেপে ধরলো। সে উত্তর জেনেই ছাড়বে। ভাইয়ের ছেলে মানুষই দেখে শুদ্ধ বিরক্ত হলো। তবে কোনোভাবেই তার হাতটা শীতলের ছবির উপর ধরে রাখা গেল না। এবার সুরও সুস্পষ্ট। সায়ন বুঝে আচমকা হো হো করে হেসে উঠল। হাসতে হাসতে মাটিতেই বসে পড়ল। চোরের ধর্ম চুরি করে বলা, আমি চুরি করিনি, অথচ তলে তলে শিক কেটে বসে থাকে। অবশ্য চোরের ধর্ম একটু হেরফের না হয়ে এক পক্ষে ভালোই হয়েছে। নতুবা ভাজা মাছটি উল্টে খেতে জানে না, এই প্রবাদটির একটু হলেও কদর কমে যেত। সে খুব ভালো করেই জানে এই ছেলে ভাঙবে, তবুও মচকাবে না। হঠাৎ কিছু মনে হতেই সায়ন তড়িৎ বেগে দাঁড়িয়ে গেল। এগিয়ে এসে শক্ত করে জড়িয়ে ধরল শুদ্ধকে। ইস, তখন রাগের মাথায় মেরে বকেও দিয়েছে। পরক্ষণে শুদ্ধর গালে চুমু এঁকে বলল, সরি ভাই। শুদ্ধ বিরক্ত মুখে নিজেকে ছাড়িয়ে বাইকের চাবি নিয়ে ওর বাইক স্টার্ট করলো। তাকে যাওয়ার প্রস্তুতি নিতে দেখে সায়নও হাসতে হাসতে বাইক টেনে তুললো। তারপর ধীরে সুস্থে বাইক স্টার্ট করলো। দুজনেই স্বাভাবিক গতিতে যাচ্ছে। তখন সায়ন বলল, বাড়ি চল, কাজ আছে, তুমি যাও, দেরি হবে। হোম, যেখানে যাচ্ছিস যা, প্রথম সেহরিতে যেন বাড়িতেই হয়। শুদ্ধ জবাব দিল না। অনেকটা পথ দুই ভাই একসাথে এসে হাইওয়ে থেকে ভিন্ন পথ ধরলো। কিছু কথা, কিছু প্রশ্ন অপ্রকাশিত থেকেও প্রকাশ হয়ে গেল আজ। তবে একটা কথা না বললেই নয়, মাঝে মাঝে নীরবতা রাগ বাড়ায়। রাগ রাগে বাড়ে অভিমান, অভিমানে বাড়ে দূরত্ব। শুদ্ধ জানে না আজকের পর থেকে শীতলের সাথে ঠিক কতটা স্বাভাবিক হতে পারবে, আর শীতলই বা সেটা কিভাবে নেবে। তবে যেটাই হোক, এর শেষ ও দেখেই ছাড়বে।
বড় মামি, মেজো মামি, ছোট মামি, স্বর্ণ শখ ছুটকি, কই রে সব। টলি হাতে দরজা দিয়ে ঢুকতে ঢুকতে সমানে চেঁচাচ্ছে রুবাব। ড্রয়িং রুমে কেউ নেই দেখে তার কণ্ঠস্বর সমানে বাড়ছে। সারাদিনের ধকল কাটিয়ে সবাই ফ্রেশ হয়ে বিশ্রাম করছিল। আজ রাতে প্রথম সেহেরি, আগামীকাল প্রথম রোজা। বাড়ির সবাই রোজা থাকবে, ছোট বড় সবার পছন্দের দিকটাও খেয়াল রাখতে হবে। বাচ্চাগুলো ঘুম থেকে উঠে ঝাল তরকারি খেতে পারে না, তারা খাবে দুধ ভাত। একে একে সেসব কিছুরই জোগাড় করতে হবে। তাই তিন গিন্নি বিশ্রাম নিয়ে একটু পরে নিচে নামতেন, কিন্তু খুব পরিচিত কারো হাঁকডাক শুনে একে একে সকলে ছুটে এলেন। সাম্য কোথা থেকে দৌড়ে এসে রুবাবের গলা ধরে ঝুলে পড়ল। সৃজন পিঠের উপর উঠে বসলো। গলায় টান খেয়ে রুবাব ও মা গো, বাঁচাও বাঁচাও করে চেঁচাচ্ছে। সিরাত এসে বাদুর দুটোকে কোনো মতে সরালো। রুবাব কাশতে কাশতে অভিযোগ শুনল, চৌধুরীর এক একটা ছানা এক এক রকমের বজ্জাত, পেছন পাকা সব কাটা, পেছন পাকা সব কটা। ছোট দুটোকে দেখছি, বড় দুটো কই? শালারা কল ধরছে না। এ কথা বলে সিরাতকে দেখে গাল ভর্তি হেসে বলল, আরে শাশুড়ি মাঝে কেমন আছো বলো। সিরাত হেসে রুবাবের মাথা ভর্তি কুকরানো চুলগুলো এলোমেলো করে দিল। বলা বাহুল্য এটা ওনার বহু পুরনো অভ্যাস। উনি যখন ওই রুবাবের চুল এলোমেলো করে দিতেন, রুবাব গাল ফুলিয়ে সোজা অভিযোগ জানাতো সাফওয়ান চৌধুরীর কাছে। আদরে সুরে সাফওয়ান চৌধুরীর গলা জড়িয়ে ধরে বলতো, মেজো মামা, ও মেজো মামা, মামি আমার চুল নষ্ট করে দিচ্ছে। আমি কিন্তু খুব রেগে যাচ্ছি, বড় হলে তোমার মেয়ে নিয়ে পালালে দোষ দেবে না কিন্তু। ছোট রুবাবের কথা শুনে সবাই হেসে লুটুপুটি খেত। শতরূপা ছোট্ট রুবাবের গালে চুমু এঁকে বললেন, পালানোর ভাড়া আমি দেব বাপ, তুই শুধু বড় হ, আর দোয়া কর যেন ভুল করে হলেও তোর না হওয়া বউ পৃথিবীতে ল্যান্ড করে। মায়ের কথা শুনে ফোকলা দাঁত বের সে কি হাসি রুবাবের, আনন্দ যেন ধরে না। এরপর থেকে যখন সিরাত চুল এলোমেলো করে দিত, তখন ওই দাঁত বের করে হেসে বলতো, ও মেজো মামি, আমার চুল এলোমেলো করার অপরাধে তোমাকে একদিন আমার শাশুড়ি বানাবোই বানাবো। রুবাব যতবার এ কথা বলতো, সিরাত ততবারই শব্দ করে বলতেন আমিন। কিন্তু বছর ঘুরে যেদিন সাম্য সৃজন হলো, সেদিন রুবাবের সে কি রাগ, কারণ তার বউ পৃথিবীতে ল্যান্ড করেনি, বইয়ের জায়গায় দুটো বাদর এসেছে। বলতে গেলে এই পাজি দুটোকে তার প্ল্যান বরবাদ করে দিয়েছে। এতদিন পর রুবাবকে দেখে সিরাত চুল এলোমেলো করে দিয়ে বলল, এতদিন পর মনে পড়লো, তা কেমন আছিস বাপ? আমি তো বিন্দাস আছি, তোমরা কেমন আছো বলো। আমরাও ভালো আছি। তারা কথা বলতে সিতারা এসে দাঁড়াতেই রুবাব ওনাকে দেখা মাত্র ছুটে গিয়ে জড়িয়ে ধরলো। গালে গালে লাগিয়ে চমৎকার করে বলল, বড় মামি, আমার ভাগের আচার আছে তো নাকি শীতল একাই সবটা ঝেড়েছে? ভাগে কম পেলে ওর কান ছিঁড়ে ফেলবো বলে দিলাম। আছে বাপ, অনেক আচার আছে। এবার বল দেখি এত শুকিয়ে গেছিস কেন? খাওয়া দাওয়া করিস না? এবার কিন্তু সহজে ছাড়ছি না তোকে, মনে রাখিস। উপর মহল সেসব শুনবে মামি, টাইম মতো ঠিকই জয়েন করতে হবে। দরকার নেই ওসব সাইপাসের চাকরি, ছেড়ে দে তো। ওই চাকরি, পানিতে ভেসে বেড়ানোর চাকরি করতে হবে না, দরকার হলে দুই মামার অফিসে বসবি। হা হা হা, তা বললে হবে? তার ছোট মামি কই? ফোন কলে মামার সাথে প্রেম করছে নাকি? তখন ওই সিমিন তার পেছন থেকে কান টেনে ধরে বললেন, না রে পাজি ছেলে, প্রেম করছি না। আমার সাথে প্রেম করার সময় তোর মামার আছে? বলো কি? তাহলে এই স্বামীকে টেনে বেড়ানোর কি দরকার? ডাস্টবিনে ফেলে দাও। আমি তোমাকে নিউ বন্ডের ব্যান্ডের স্বামী এনে দেবো। এই কথা শুনে সিমিন হাতের চাপ বাড়াতেই রুবাব মুচড়ামুচড়ি করে কান ছাড়ালো। শখ স্বর্ণ এলো তাদের সাথে, কথা হলো, গল্প হলো, মজার সব গল্পে হাসাহাসিও হলো। কথায় কথায় একগাদা নাস্তা সামনে রাখা মাত্রই রুবাব খেতে শুরু করলো। তখন শীষ বাজাতে বাজাতে বাইকের চাবিটা কায়দায় করে আঙ্গুলের ডগায় ঘোরাতে ঘোরাতে শাহিন এলো। রুবাব তাকে দেখে দ্রুত উঠে কোলাকুলি করে বলল, বড় ভাই ভালো আছেন? রাজকার্য সেরে ফিরলেন বুঝি? বিয়ে শাদী কি করবেন না? আর কত কচি সেজে থাকবেন? এ কথা শোনা মাত্র সায়নের কানে কানে কিছু একটা বলতেই সে ছিটকে সরে গেল। নাক মুখ কুঁচকে বলল, ছি, তুমি একটা অশ্লীল। সায়ন রুবাবের কাজ জড়িয়ে ধরে একই সোফায় বসলো। তিন গিন্নি তখন রান্নাঘরে। ড্রয়িং রুমে স্বর্ণ, শখ, সাম্য, সৃজন রুবাবের রান্না পিজা ভাগাভাগি করে পড়তে বসেছে। এদিকে আর কেউ নেই দেখে সায়ন রুবাবকে বলল, ভাই সম্মান নিবা? সম্মান? রুবাব কলার ঝাঁকিয়ে ভাব মেরে বলল, অবশ্যই নেব। আমার বোন নিবা অথবা আমাকে সম্মান দিবে না তা তো হবে না। কে বলেছে তোমাকে সম্মান দেব না শোনা? এসো সম্মান নাও। তা সম্মান কোথায় নিবা, সামনে নাকি পেছনে? তা ঠিকঠাক লোড নিতে পারবা তো?
এই কথা শুনে রুবাব এক লাফে উঠে রান্নাঘরের দিকে যেতে যেতে বলল, বড় মামি সায়ন ভাইয়ের দুটো বিয়ে দাও, এর বিয়ে দেওয়া ফরজ হয়ে গেছে। এ কথা শুনে সীতারা পেঁয়াজ কাটতে কাটতে জবাব দিলেন, ও একবার নিজের মুখে বিয়ের কথা বলুক, দুদিনের মধ্যে ওকে বিয়ে করাবো আমি। সীতারার কথা শুনে সায়ন ঠোঁট টিপে ঠোঁট কামড়ে হেসে স্বর্ণের দিকে তাকালো। স্বর্ণ কিছু অনুভব করে তাকাতে চোখাচোখি হয়ে গেল দুজনের। সায়ন চকিসা করে উপরে যাওয়ার কথা বললে স্বর্ণ যেন শুনেও শুনলো না, ঠায় সেভাবেই বসে রইল। অগত্যা সায়ন চুলে ব্যাক ব্রাশ করতে করতে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে গান ধরলো, কইতে আমার শরম লাগে প্রেমাগুনে পুইরা ছাই, সানডে মানডে কলস কইরা দিতে একজন মানুষ নাই, ও ভাই রে ভাই। বড় ভাইয়ের গান শুনে শখ মুখ টিপে হাসতে হাসতে বেচারি একসময় ভীষণ খেলো। তবুও তার হাসি থামছে না। তাকে এভাবে হাসতে দেখে সাম্য সৃজন একে অপরের মুখ চাওয়াচাই করলো, কিন্তু কিছু বুঝতে না পারায় অগত্যা খাওয়াতে মন দিল। সবার সাথে টুকটাক কথা হলেও এখন অব্দি শীতলের সাথে দেখা হয়নি রুবাবের, যেটা অতিশয় আশ্চর্যের ব্যাপারও বটে। সে বাড়িতে নেই নাকি তার উপস্থিতি এখনো বুঝতে পারেনি। তবে যাই হোক, তার জন্য দেখা করাটা ফরজ, তাই সে শীতলের খোঁজ নিয়ে নিজেই গেল দেখা করতে। গিয়ে দেখে শীতল রুমে নেই। তখন রাত 10:30। এত রাতে মেয়েটা গেল কোথায়? সে চিন্তিত হয়ে কপালের ভাঁজ ফেলে বের হতেই সায়নের মুখোমুখি হলো। সায়নকে কথাটা জানাতেই সায়ন শুদ্ধ রুমের দরজায় হাত রেখে দেখে দরজা ভিজিয়ে রাখা। দরজা খোলা রাখার তো কথা না। কৌতূহল বশত দরজা সামান্য খুলে উঁকি মারতেই দেখে আলুথালু বেশে শীতল বসে আছে। পরনে এখনো শাড়ি, কেঁদে কেটে একাকার অবস্থা। চোখ ফুলে লাল হয়ে আছে, মেঝেতে বসে হাঁটুতে মুখ গুজে থাকায় সে এখনো দেখেনি। তবে একটু পরে রুমে কারো উপস্থিতি বুঝে চোখ তুলে তাকাতেই দেখে রুবাব সায়ন দাঁড়িয়ে আছে। তাদের দেখা মাত্র শীতল ঠোঁট উল্টে ভ্যাঁ ভ্যাঁ করে কেঁদে দিল। কান্নার দমকে কথা বলতেও পারছে না সে। সায়ন দ্রুত হাঁটু গেড়ে বসে তার মাথায় হাত বুলিয়ে বলল, কি হয়েছে পাখি, কাঁদছিস কেন? রুবাবও বসলো। সেও ভুরু কুচকে তাকিয়ে আছে। তারপর সায়নের থেকে শীতলকে ছাড়িয়ে আলতো করে শীতলের দু চোখের পানি মুছে দিল। তারপর মাথা নাড়িয়ে কাঁদতে বারণ করে বলল, কি হয়েছে ছুটকি, বল আমাকে। শশা শুদ্ধ ভাই, ওর সাথে কথা হয়েছে আমার, জরুরি কাজ পড়ে গেছে, ফিরতে দেরি হবে। রেগে আছে খুব। রাগিয়েছিস কেন? তোকে শিখিয়ে দিই একটা, তুই করিস আরেকটা। তোমার কথা মতোই তো কানের 2 ইঞ্চি নিচে কিস করলাম, তাতেই তো আরো রেগে গেল। একথা শুনে সায়ন ভুরু কুচকে তাকালো রুবাবের দিকে। কিস এলো কোথা থেকে? সে তো এসব করতে বলেনি। ওয়েট ওয়েট, শীতল শুদ্ধকে কিস করেছে, কিন্তু এই বুদ্ধি কে দিল? সে এবার বিস্ময় ভরা দৃষ্টিতে শুধালো, কি কি বললে আবার বল। তুই ভাইকে কিস করেছিস? শীতল মুখ কাচুমাচু করে সম্মতি সূচক মাথা নাড়িয়ে ফোপাতে ফোপাতে বলল, রুবাব ভাইয়াই তো শিখিয়ে দিল। আমি তো রাজি ছিলাম না, কিন্তু ভাইয়া বলল এটা করলে শুদ্ধ ভাই দুটো পটে যাবে। পটে গেলে আমার মিশন সাকসেস হবে। এতক্ষণে সায়ন বুঝলো শুদ্ধের রাগের কারণ। যেখানে ভালোবাসার শুরুই হয়নি সেখানে এসব। আর শুদ্ধ যে ব্যক্তিত্বের ছেলে, সে কখনই এসব স্যাবলামি পছন্দ করবে না, এটা তো জানা কথা। সায়ন এবার রুবাবের দিকে তাকিয়ে দাঁত কটমট করে বলল, শালা বলদ, কি করেছিস সেটা? আমাকে একবার জানাতে পারলি না? রুবাবও দাঁত খিসমিস করে বলল, আমি কি করে জানবো ওই শালা এতটা রেগে যাবে? কোনো মেয়ে যদি ভালোবাসার কথা বলে কিস করে, আমি তো কুপোকাত। আমি আমার কথা ভেবে বুদ্ধিটা দিয়েছিলাম, কে জানতো বাসা উল্টে যাবে। সায়ন দীর্ঘশ্বাস নেয়। সে শীতলের মাথায় হাত রেখে আদুরে সুরে ডাকলো, শীতল জান বাচ্চা আমার, এভাবে কাঁদে না পাখি, আমরা তোর সাথে আছি না হো। শুদ্ধ ভাই খুব কষ্ট পেয়েছে ভাইয়া। তা পেয়েছে, শোন, আজ থেকে আমরা আর কোনো প্ল্যান করব না, সব সময়ের হাতে ছেড়ে দিব। এরপর যা হয় হবে, কেমন? কিন্তু আবার আর কোনো কিন্তু না, ধরে নে আমাদের মিশন সাকসেস। সাকসেস কিভাবে? আমি ওনাকে পটাতে পারলাম না, ভালোবাসার জীবাণু শুদ্ধ ভাইয়ের রন্ধে রন্ধে ছড়াতে পারলাম না, আর প্রাপ্তি হিসেবে তাকেও পেলাম না। ওই যে বললাম, সময় কথা বলবে। ঠিক আছে, তাহলে শুদ্ধ ভাই ফিরলে কি আমি সরি বলবো? ভাইয়া খুব রেগে আছে আমার উপর, তা বলতে পারিস। শীতল ঘাড় কাত করে তাদের কথায় সম্মতি জানালো। শুদ্ধ ওভাবে রেগে বেরিয়ে যাওয়ার পর থেকে তার মন ভার হয়ে আছে। কেঁদে কেটে যা ইচ্ছে তাই অবস্থা। অপরাধ বোধ কাজ করছে নিজের মধ্যে। বুঝতেও পারছে মিথ্যে ভালোবাসার দাবি নিয়ে শুদ্ধর সামনে দাঁড়ানো উচিত হয়নি তার। কেননা মিথ্যে ভালোবাসা বিষের মতো। শুদ্ধ ভাই বুঝে নিয়েছে হয়তো।
এজন্য রাগ দেখিয়ে চলে গেল, কিন্তু গেল কেন? তাকে মারতো, মেরে ওর ভুল ধরিয়ে দিতে পারতো, বরাবরের মতো একটু বকতে পারতো, ধমকাতে পারতো। এতদিন শুদ্ধর মারা বকা ধমকানোয় কষ্ট পেত, অথচ আজ এসব না করাতে এত কষ্ট পাচ্ছে। এসব ভেবে তার চোখের পানি ঝরঝর করে গড়িয়ে গেল। আবার ওকে কাঁদতে দেখে দুই ভাই উতলা হয়ে গেল। শীতল সায়নার রুবাবের হাত দুটো আঁকড়ে ধরে ফোপাতে ফোপাতে বলল, কিভাবে সত্যি সত্যি ভালোবাসতে হয়, সত্যিকারের ভালোবাসা কেমন হয়, প্লিজ শেখাও আমাকে। আমি শিখতে চাই ভাইয়া। আমার বারবার মনে হচ্ছে আমি শুদ্ধ ভাইকে খুব কষ্ট দিয়ে ফেলেছি। বড্ড ভুল করেছি, এই ভুল শুধরাতে হবে আমাকে। রুবাব সায়নের দিকে তাকালে তাদের চোখাচোখি হলো। তারা শীতলকে বোঝালো, ভালোবাসা শেখানো যায় না পাগলি, এটা মনের কারবার। একদিন মন বলে দিবে তুইও কাউকে ভালোবাসিস। যার দেখা পাওয়ার জন্য ছটফট করবি, যার কথা শোনার জন্য ব্যাকুল হয়ে থাকবি। হাজার হাজার লক্ষ কোটি মানুষের ভিড়ে তোর দুচোখ শুধু প্রিয় একটা মুখই খুঁজে বেড়াবে। তার হাসিতে আনন্দরা ঝুমঝুম করবে, আবার তার সামান্য কষ্টে বুকটা দুমড়ে মুচড়ে যাবে। যাকে কোটি কোটি বার ভালোবাসে বললে বিতৃষ্ণা আসবে না, অরুচি হবে না, বিরক্ত লাগবে না। এটাই হচ্ছে ভালোবাসা। শীতল কথাগুলো মন দিয়ে শুনে ভাবতে লাগলো, তবে এখন ভাবার সময় দিল না দু ভাই। তাকে রুমে পাঠিয়ে ফ্রেশ হয়ে দ্রুত নিচে নামার তাগাদা দিল। তবে শীতল কথাগুলো মাথা থেকে সরাতে পারল না। ফ্রেশ হয়ে চুল মুছতে ভাবলো, সিঁড়ি বেয়ে নামতে নামতে ভাবলো, সবার সাথে এক টেবিলে বসে রাতের খাবার খেতে খেতে ভাবলো, সবাই আছে শুদ্ধ নেই। রাত বাড়ছে, সেহরির আবার উঠতে হবে, তাই সকলে ঘুমাতে চলে গেল। তবে শীতলের চোখে ঘুমের রেশমাত্র নেই। সে ভেজা চুল ছেড়ে দিয়ে অন্ধকার ব্যালকনিতে বসে আছে। কেন বসে আছে জানা নেই, তবে থাকতে ভালো লাগছে। আচ্ছা, শুদ্ধ ভাই এখনো ফিরছে না কেন? এত রাত করে বাইরে থাকা কিসের? কি এমন জরুরি কাজ করছে যে এত রাত হচ্ছে? এসব ভাবতে ভাবতে বাইকের শব্দ পেল। মূল ফটক দিয়ে শুদ্ধ বাইক নিয়ে পার্কিং লটে গেল। সেখানে বাইক রেখে বাড়িতে প্রবেশ করলে কলিং বেল চাপতে হবে, তাতে সবার ঘুম ভেঙে যেতে পারে ভেবে সে দৌড়ে নিচে গেল। কলিং বেল চাপার আগে দরজা খুলে দিল। শুদ্ধ কেবল হাত বাড়িয়েছিল কলিং বেল চাপার জন্য। তার আগে দরজা খুলে শীতলকে দেখতে পেল। ফোলা ফোলা চোখে, ঠোঁটে মিষ্টি হাসি এঁটে তার দিকে তাকিয়ে আছে শীতল। শুদ্ধ তার পাশ কাটিয়ে যেতে গেলে শীতল মিনমিন করে বলল, খাবার বাড়বো? শুদ্ধ হ্যাঁ না কিছু না বলে উপরে উঠতে গেলে শীতল পুনরায় বলল, মুরগির মাংসের তরকারিটা খুবই মজা হয়েছে, গরম করে খাবার রুমে দিয়ে আসি। শুদ্ধ এবারও নীরবে সিঁড়ি দিয়ে উপরে চলে গেল। শীতল ছল ছল চোখে তাকিয়ে সেও শুদ্ধর পিছু পিছু যেতে যেতে আবার ডাকলো, শুদ্ধ ভাই। শুদ্ধ নিজের রুমের সামনে দাঁড়িয়ে পার্স দিয়ে দরজা খুলে ভেতরে ঢুকে গেল। একবার পেছন ফিরে তাকালে দেখতে পেত অপরাধ বোধে কাতর হওয়া এক মানবীকে, যে অশ্রু ভেজা চোখে তার দিকেই তাকিয়ে আছে। শুদ্ধ চলে গেলে শীতলের মনে পড়ল সরি বলা হয়নি। সে চোখ জোড়া মুছে দরজার পাস ইন করতে ইনকারেক্ট পাস দেখালো। একবার দুবার তিনবার করে একই পাস দিলেও বারবার ইনকারেক্ট পাস দেখালো। অবাক হলো। চতুর্থবার পাস দিতে দরজায় হাত লাগানো মাত্রই কারেন্টের শক লাগলো। শকে গোটা শরীর ঝাঁকুনি দিয়ে উঠল ওর। দ্রুত হাত সরিয়ে দুপা পিছিয়ে অবাক হয়ে দরজার দিকে তাকিয়ে রইল। আগে কখনো এমন হয়নি। একবার পাস দেওয়া মাত্রই দরজা খুলে যেত। তবে কি পার্স বদলে দিয়ে এসেছে শুদ্ধ ভাই? কিন্তু পার্স বদলালেন কেন? তাকে রুমে ঢুকতে দিবে না তাই? ছোট একটা ভুলের কারণে এত বড় শাস্তি? এভাবে কি দূরে সরিয়ে দেবে? ওদিকে বন্ধ রুমের বিছানায় বসে ফোন হাতে নিয়ে বন্ধ দরজার দিকে তাকিয়ে আছে শুদ্ধ। হাতে থাকা ফোনে একের পর এক বার্তা আসতেই আছে। বারবার ভুল পাস ইন করায় কারেন্টের শক লেগে পার্স ইন করা থেমে গেছে। শীতল থামতেই নোটিফিকেশন আসাও থেমে গেছে। শুদ্ধ নোটিফিকেশনের দিকে তাকিয়ে মলিন হাসলো। শখ খেয়ে খুব বেশি কষ্ট পেল নাকি? পেলে যাক, মাঝে মাঝে কষ্ট পাওয়া ভালো। নিজে একটু কষ্ট অনুভব করলে অন্যর কষ্টটা খুব সহজে উপলব্ধি করতে পারবে। তাছাড়া কেবল তো শুরু। এসব ভেবে সে ফোনটা বিছানার উপর ঢিল ছুঁড়ে ফেললো। তারপর দুই হাতে মাথার চুল খামচে ধরে বিড়বিড় করে আওড়ালো, সোনা যত পরানো হয় তত নাকি খাঁটি হয়। আজকে থেকে তোকে পোড়ানোর দায়িত্ব আমার। আমাকে চাওয়ার কথায় যেভাবে পিছিয়ে গেলি, একদিন তুই নিজেই সর্বসম্মুখে আমাকে চেয়ে নিবি। চাইতে হবে মিলিয়ে নিস। আমি চাইতে বাধ্য করব তোকে। যদি না পারি না, তবে আমার নামও সোয়াইপ শুদ্ধ নয়। রেডি থাক চৌধুরী কন্যা, রেডি থাক।
ঘড়িতে সময় ৩টা বেজে ৪৫ মিনিট। অ্যালার্মের শব্দে একে একে ঘুম থেকে উঠেছে তিন চৌধুরীর গিন্নি। তিন যা কাজ গুছিয়ে হাতে হাতে গরম খাবার এনে রাখছে ডাইনিং টেবিলে। মাঝে মাঝে ডাকছেন ঘুমে মগ্ন ছেলে মেয়েদের, কিন্তু কারোরই ওঠার নাম নেই। ডাকাডাকিতে একে একে উঠে পড়েছে সারাফাত ও সাফওয়ান চৌধুরী। বসেছেন ড্রয়িং রুমে। এভাবে বসে থাকলে সময় যাবে না, তাই টিভি ছাড়তেই দেখলেন একটা চ্যানেলে বড় বড় পাহাড় দেখাচ্ছে। সেসব পাহাড়ে নবী ও সাহাবী কতদিন থেকেছিলেন, কেন থেকেছিলেন সেসব দেখানো হচ্ছে। দুই ভাই সোফায় বসে মনোযোগ সহকারে তা দেখছেন। আজকে প্রথম সেহেরি। সবাই একসাথে সেহেরি করলেও থাকছে না শাহাদাত চৌধুরী। ভাইয়ের কথা স্মরণ হতে মন ভার হলো ওনাদের। ভাইটা চাকরি করেন, চাকরির কারণে থাকতে পারে না। সাফওয়ান চৌধুরী আর না ভেবে কল দিলেন শাহাদাত চৌধুরীকে। রিসিভ হতে ফোনের ডিসপ্লেতে ভেসে উঠল শাহাদাত চৌধুরীর হাস্যোজ্জ্বল মুখ। উনিও ফ্রেশ হয়ে ফোন হাতে নিয়েছিলেন ফোন দেওয়ার জন্য। ভাইয়ের কল পেয়ে খুব খুশিও হয়েছেন বটে। ওনারা কথা বলার মাঝে শখ গিয়ে দাঁড়ালো। বাবার হাত থেকে ফোনটা নিয়ে কথা বললো ছোট চাচ্চুর সাথে। আবদার করলো একসাথে ইফতার করবে। শাহাদাত চৌধুরী আদুরে স্বরে জানালেন অবশ্যই চেষ্টা করবেন। তারপর তিন ভাই আর কিছুক্ষণ কথা বলে কল কাটলো। শখকে দেখেছি তারা বললেন বাকিদের ডেকে আনতে। ঘুম থেকে উঠে ছেলে মেয়েগুলো ভাত গিলতে পারে না, ধীরে ধীরে খাবে না হয়। এত বড় দিন কিছু না খেলে কিভাবে হবে। শখ মায়ের কথা শুনে দোতলায় গিয়ে স্বর্ণকে ডাকলো। এরপর ঘুম কাতুরে শীতলকে ডেকে ওয়াশরুমে পাঠিয়ে এরপর ডাকলো শুদ্ধ আর সায়নকে। নয়তো দেখা যেত পাজি মেয়ে আবার ঘুমিয়ে পড়েছে। দোতলায় একে একে সবাইকে ডেকে গেল গেস্ট রুমে। রুবাব গেস্ট রুমে ঘুমাচ্ছে। তাকে কয়েকবার ডেকে এরপরে সে বসলো ডাইনিং টেবিলে। ডাকাডাকির পর ফ্রেশ হয়ে একে একে এসে বসলো ডাইনিং টেবিলের চেয়ারে সবাই। শীতল মুখ ভোতা করে দেখলো সবাই থাকলেও শুদ্ধ নেই। তাকে কি কেউ ডাকেনি? এখন না উঠলে খেতে পারবে না ধীরে সুস্থে। এসব ভেবে ডাকার জন্য উঠতে গেলে দেখে শুদ্ধ নামছে সিঁড়ি দিয়ে। তার চোখ মুখে ঘুম জড়িয়ে আছে। গোসল দিয়েছে নাকি? চুল ভেজা কেন? ভোরবেলা গোসল দেয় কোন পাগলে? ল্যাবে কাজ করছিল বোধহয়। শীতল খুব মনোযোগ দিয়ে দেখলো পাষাণ মানুষটাকে। শুদ্ধ এসে বসলো সৃজনের পাশে, অথচ তার পাশের চেয়ারটাও ফাঁকা। একটু পর সেই চেয়ারে এসে বসলো রুবাব। সে রুবাবকে দেখে মিষ্টি করে হাসতে গিয়ে হাসতে পারলো না। আচ্ছা, সে কি শুদ্ধ ভাইয়ের বসার আশা করেছিল? কিন্তু কেন? উত্তর খুঁজে পেল না শীতল। তাই মন খারাপ করে প্লেট টেনে নিল নিচের দিকে। ততক্ষণে যে যার পছন্দের খাবার নিয়ে খেতে শুরু করেছে। সাম্য সৃজনের চোখে এখনো ঘুম। তারা এখনো ঢুলছে। অথচ গতকাল সবাইকে বলেছে তারা রোজা থাকবে। এবার সব রোজা করবে। গতবার ছোট ছিল তাই করতে পারেনি। এবার 30টা রোজাই করবে। তারাও দেখিয়ে দেবে তারা বড় হয়ে গেছে। ওদের কথা শুনে সবাই হেসেছিল। সারাপাত চৌধুরী হঠাৎ খেতে খেতে হঠাৎ চোখ পড়ল শীতলের দিকে। শীতল মাথা নিচু করে চুপ করে বসে আছে। প্লেটে শুধু সাদা ভাত আর চিংড়ি মাছ। ঘুম থেকে উঠে আসায় চোখ মুখ ফুলে আছে। ঘুম থেকে উঠলে এভাবে চোখ ফোলার কথা। তাহলে কি মেয়েটা কেঁদেছে? হয়তো। কারণ শীতল বিশেষ বিশেষ দিনগুলোতে বাবাকে পাশে পাওয়ার আশা করে। যখন পায় না তখন খুব কাঁদে। আজও বোধহয় বাবার জন্য কেঁদেছে মেয়েটা। সিমিনের মুখটাও মলিন লাগছে। উনি দীর্ঘশ্বাস চেপে কিছু বলার আগে দেখলেন রুবাব সযত্নে শীতলের প্লেটে সলিড মাংসের পিস তুলে দিল। সায়ান খোসা ছাড়িয়ে চিংড়ি তুলে দিল। শখ পানির গ্লাস এগিয়ে দিল। স্বর্ণ সাম্য সৃজনের দুধ ভাত মেখে দিচ্ছে। শুদ্ধ মা চাচিদেরও বসে পড়ার তাগাদা দিচ্ছে। কি চমৎকার সেসব দৃশ্য! টুকটাক কথাবার্তা হচ্ছে, সবাই খাচ্ছে। যার যেটা লাগবে তুলে নিচ্ছে, তুলে দিচ্ছে। এরপরেও যেন কিছু একটা মিসিং। কি সেটা? আচ্ছা, শীতল কথা বলছে না, হাসছে না। তার মাঝে চঞ্চলতাও দেখা যাচ্ছে না। কিন্তু কেন? শুদ্ধ আবার বকেছে নাকি মেয়েটাকে? মনে মনে এই কথা ভেবে উনি কপাল কুঁচকে তাকালেন শুদ্ধর দিকে। ছেলেটা আপন মনে খাচ্ছে। ছোট ছোট লোকমা তুলে খায় সে। খাওয়ার কায়দা দেখে বোঝা যায় পুরোই জেন্টালম্যান। ভঙ্গি দেখে বোঝার উপায় নেই মনে কি চলছে। শুদ্ধর বা পাশে রুবাব আর রুবাবের পাশে সায়ন। বলা বাহুল্য চৌধুরী বাড়ির নজর কাড়া তিন সুদর্শন যুবক। আজকাল ছেলেদের বিয়ের প্রস্তাব আসে। আজও এসেছে। আজকের প্রস্তাব ছিল যে যৌতুক হিসেবে চেকে মর্জি মতো যত সংখ্যা বসিয়ে নিতে পারবে। তবুও শুদ্ধকে নাতি জামাই করবেন সেই লোক। যৌতুকের কথা শুনে রাগ হলেও উনি নিজেকে সামলে নিয়েছিলেন। জানিয়েছেন ছেলে বিক্রি করবেন না, তবে ছেলের সাথে কথা বলে দেখবেন। ছেলের মত থাকলে ওনাকে জানাবেন। মূলত কথাটা বলেছিলেন এড়িয়ে বাঁচার জন্য।
উনি খুব ভালো করেই জানেন শুদ্ধর কানে এ কথা গেলে জবাবে এমন কিছু বলবে যে পাল্টা জবাব দিতে কথার খেই হারিয়ে ফেলবেন। তবুও চুপ থাকলে হবে না, কিছু বলতে হবে। ছেলেগুলো বড় হয়েছে, বিয়ে শাদী দিতে হবে, বাড়িতে বউ আনতে হবে। অন্য বাড়ির ছেলেরা এসএসসি দিতে না দিতে বিয়ের জন্য লাফাতে শুরু করে, অথচ এদেরকে বিয়ের কথা বলতে বলতে গলা শুকিয়ে যায়। বয়স কি বসে থাকে? বাপ হতে হবে না? এসব ভেবে মনে মনে কথাগুলো গুছিয়ে নিলেন। তারপর গলা খাকারি দিলে সবাই বুঝলো উনি কিছু বিশেষ কথা বলবেন, তাই তাকালো। তখন তিনি সায়ন, শুদ্ধ, রুবাব তিনজনকে বলছি, যথেষ্ট বড় হয়েছ, নিজেরাও যে যার মতো কিছু না কিছু করো। বয়স থেমে থাকে না, বিয়ে করতে হবে, বাড়িতে বউ আনতে হবে। আমার বিজনেস পার্টনারের মেয়েটা খুব লক্ষ্মী, দেখতে শুনতে মাশাআল্লাহ। এইটুকু বলে থামলেন। কথার মাঝে কথা বলেনি কেউ, কারণ সবাই তার পরেরটুকু শুনতে চায়। উনি পরের কথাটুকু পেশ করলেন, আহনাব আর ফিরলে শখের অনুষ্ঠান সেরে ফেলবো। এরপর সায়নের এক একে শুদ্ধ, রুবাব, তারপর স্বর্ণ। ভেবেছি সায়নের জন্য মেয়েটাকে দেখতে যাব। কোনো সমস্যা আছে তোমার? শেষ কথাটা সায়নকে উদ্দেশ্য করে বললেন তিনি। সায়ন এক মনে খেতে খেতে একবার চোখ তুলে বাবার দিকে তাকালো, তারপর বলল, সামনে নির্বাচন, তো তো বিয়ে টিয়ে বাদ। আমি আমার পার্টনারকে কথা দিয়েছি। ভালো করেছো। এবার নিজে করো, নয়তো শুদ্ধ কিংবা রুবাবের ঘাড়ে ঝুলিয়ে দাও। সায়নের কথা শুনে রুবাব বিষম খেলো, কোনো মতো পানি দিয়ে মুখের খাবার গিলে দুঃখী দুঃখী স্বরে জবাব দিল, বিয়ে করতে আমার কোনো সমস্যা নেই বড় মামা, কিন্তু ঘাড়ের উপর বড় ভাইদের রেখে বিয়ে করলে লোকে কি বলবে? লোকে ভাববে না বড় ভাইয়ের কোনো সমস্যা আছে? ছোট ভাই হয়ে এটা অন্যায় হয়ে যাবে না? তার কথা শুনে সায়ন ভুরু কুঁচকালো, তারপর খ্যাপাটে স্বরে জবাব দিল, কেউ কিছু বললে সে কেউটাকে আমার কাছে পাঠিয়ে দিবি। বেশি না, কয়েক মিনিটে বুঝিয়ে দেব সমস্যা আছে কিনা। সেই শালার এমন অবস্থা করব, এক সপ্তাহ হাঁটতে গেলে কুদতে পড়বে। এক সপ্তাহ হাঁটতে গেলে কুত পারবে। সাফওয়ান চৌধুরী গড়া খাকারি দিলেন, তবে ওনার ঠোঁটে মিটিমিটি হাসি। তবে ছেলের কথা শুনে সারাফত চৌধুরী বিরক্তিতে মুখ কুঁচকে নিলেন। উনি আজকাল ভীষণ বিরক্ত সায়নের প্রতি। ছেলেটা ভীষণ লাগাম ছাড়া কথাবার্তা বলে, ইদানিং একটু বেশিই বলে, যার দরুন বারংবার ওনাকে অস্বস্তিতে পড়তে হয়। আর ছোট ছোট ভাই বোনদের সামনে এভাবে কেউ কথা বলে? এখন কি ভদ্রতা জ্ঞান নতুন করে শেখাতে হবে? সায়ন নিজেও যেন বুঝতে পারলো ব্যাপারটা, তাই দাঁত কপাটি বের করে পুনরায় বলল, না মানে পিটিয়ে পিঠের ছাল তুলে ফেলার কথা বলছি আর কি। ভাবো একবার, কত বড় সাহস আমাদের নিয়ে ভুলভাল ভাবে। তার কথায় সাম্য ঝিমিয়ে ঝিমিয়ে জবাব দিল, পিঠের চাল তুললে হাঁটতে কুত পারবে কেন ভাইয়া? তুমি দেখি কিছুই জানো না। স্যার যখন আমার মারে তখন আমার হাঁটতে কষ্ট হয়, তুমি বরং তাদের পাছার ছাল তুলে নিও। এ কথা শুনে শখ স্বর্ণ একে অপরের মুখ চাওয়াচাই করলো। হাসিতে ঠোঁট কোণ বেঁকে আসছিল তাদের। কারোরই বুঝতে বাকি নেই সায়নের কথা ড্রবিং মিলিং। আপাতত প্রসঙ্গ বদলাতে শরাফত চৌধুরী এবার শুদ্ধকে বললেন, আর তোমার, তোমার কি সমস্যা? আমার কোনো সমস্যা, তোমারা গিয়ে দেখে আসতে পারো। কথা শোনা মাত্র শীতলের হাত থেমে গেল, ট্যাপ ট্যাপ করে তাকিয়ে রইল শুদ্ধর দিকে। মানে কি, গতকালই না চুমু খেয়ে ভালোবাসার কথা বললো, আর আজই অন্যকে বিয়ের কথা বলছে, তাও তারই সামনে। শুদ্ধ ভাই তাহলে সত্যি তাকে মেনে নিবে না? সায়ন ভাই তখন বলল, মিশন সাকসেস। তাহলে কি সায়ন ভাই মিথ্যে বলেছে? তাকে বুঝ দিতে ওসব বুঝিয়েছিল? শীতলের মাথা কাজ করছে না। সে তাকিয়ে দেখছে তারই সামনে বসা নিষ্ঠুর মানুষটাকে। এত পাষাণ কিভাবে হতে পারে? শীতল তাকিয়েছে অনুভব করে শুদ্ধ হঠাৎ চোখ তুলে তাকালো। দুজনের চোখাচোখি হলো। বাঁধ ভাঙা কান্নায় ঠোঁট ভেঙে আসলেও সে নিজেকে সামলে নিল, দৃষ্টি সরিয়ে নিল। তার এই সামলানোটাই সহ্য হলো না শুদ্ধের। সে তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে মনে মনে বলল, কলিজায় তীর বিঁধেছে, রক্তাক্ত হয়নি। রক্তাক্ত হলে চোখের জল গাল বেয়ে করতো। গড়াচ্ছে না যেহেতু, তাহলে কলিজায় এফোর ওফোর হতে বাকি রয়ে গেছে এখনো। নো প্রবলেম, আই উইল ট্রাই মাই বেস্ট। মনে মনে কথা বলে সে ঠোঁটে কুটিল হাসি ফুটিয়ে বাবাকে বলল, মেয়ের গায়ের রং কুচকুচে কালো হোক, অশিক্ষিত হোক, গরিব হোক, সমস্যা নেই। শুধু তাকে সত্যবাদী হতে হবে, সর্বদা স্পষ্টভাবে, যেন সবার সামনে সত্য কথা বলার সাহস রাখে। এইটুকু হলেই চলবে। যতটুকু খোঁজ নিয়ে জেনেছি মেয়ে তেমনই, দেখতে শুনতেও ভালো। মুখের আদল আমাদের শীতলের মতো খুব আদরে। বাহ, তাহলে আর কি। আমি যেমন, আমার সঙ্গীও তো তেমনই হওয়া চাই। বিশেষ করে অন্যর কথায় সিদ্ধান্ত নেওয়া মাথামোটাকে বউ করতে চাই না আমি। এরা বউ হিসাবে জঘন্য টাইপ হয়। তাহলে এখানেই কথা বল।
বলো, মন মতো মিলে গেলে শখের অনুষ্ঠানের আগে আমার বিয়েটা সারতে চাই। সাফওয়ান চৌধুরী এবার হাসতে হাসতে বললেন, কি রে বাপ, বিয়ের জন্য এত পাগল হয়ে গেলি যে? কুচক্রী মানুষের বদনজরে পড়েছি, জানোই তো নজর কতটা খারাপ জিনিস। তাই বিয়েটা সেরে নজর কাটাতে চাচ্ছি। বলা তো যায় না কে কখন কোন অপরাধে ফাঁসিয়ে দিল। হা হা, দারুণ বললি তো। মানুষ যা করে সেটা প্রকাশ করতে ভয় পায়। আমার আবার ওসব ভয়টয় কোনো কালেই ছিল না, আর এখনো নেই। তাই হয়তো অবলীলায় সব কথা বলতে পারি। একের পর এক শুদ্ধর খোঁচামার্কা কথা শুনে সায়না আর চোখে শীতলের দিকে তাকালো। দেখলো শীতলের চোখের কোণে অশ্রুতে চিকচিক করছে। শীতলও বুঝছে শুদ্ধ তাকে মিন করে কথাগুলো বলেছে। হ্যাঁ, ভুল করেছে যখন, তখন শাস্তি গ্রহণযোগ্য। তাই বলে এভাবে? শুদ্ধ ভাই কি বুঝছে না শরীর থেকেও তার কথার আঘাত ধারালো হয়ে বুক পাজরে বিচ্ছে? নাকি সেই আঘাত অদৃশ্য বলে দেখেও দেখছে না, বুঝেও বুঝছে না? সে ভাত নাড়াচাড়া করতে করতে দুফোঁটা চোখের জল ফেললো, সর্তপনে মুছে নিল। তখন সারাফত চৌধুরী মাথা নাড়িয়ে এও বললেন, আরো একটা নম্র ভদ্র মেয়ের সন্ধান আছে। আমি মেয়ে বিসিএস ক্যাডার। মেয়ের নানা যৌতুক হিসেবে চেকের পাতায় ইচ্ছে মতো অ্যামাউন্ট বসানোর কথা জানিয়েছে। একে বিয়ে করতে তিন ভাইয়ের কে রাজি আছো স্পষ্টভাবে জানাও। তোমাদের সম্মতি পেলে এগোবো। যৌতুকের কথা শুনে সকলে হতবাক। চৌধুরী বাড়ির ছেলেরা যৌতুক নেবে, কিন্তু কিসে কম তারা? গাড়ি বাড়ি টাকা পয়সা নাকি অর্জিত মান সম্মানে? সায়ন চোখ মুখ কুঁচকে নিল। ঠোঁটের কাছে গালিরা এসে সুড়সুড়ি দিচ্ছে, কিন্তু সে তো বাড়িতে গালিটালি দেয় না। ওসবের জন্য চৌকাঠ পেরোতে হবে, কিন্তু কতক্ষণ আর শোনা যায়? তাই সে গপাগপ খাবার গিলে উঠতে উঠতে বলল, যৌতুকের মায়েরে আলুভু আলাভু করলেও ওইসব ছাইপাশ আমার লাগবে না। উঠছি আব্বাজান। আর হ্যাঁ, মেয়ে খুব বেশি পছন্দ হলে তোমরা তিন ভাই ভাগাভাগি করে নিতে পারো। একটা ক্যাডার আম্মা পেলে আমরা না হয় ধেই ধেই করে নাচতে নাচতে বাসর সাজিয়ে দেব। একথা বলে সায়ন একটা পানি বোতল নিয়ে রুমে চলে গেল। সারাপাত চৌধুরী খেকিয়ে উঠে কিছু বলতে গেলে সাফওয়ান থামিয়ে দিলেন। কি দরকার শুধু শুধু কথা বাড়ানোর? নিজের দিকে ঝড় ধেয়ে আসতে পারে ভেবে রুবাব কোনো মতো খেয়ে দ্রুত স্থান ত্যাগ করলো। দু ভাই পালালো, আরেকজন এখনো বাকি। সবাই যেন তার জবাবের আশায়। কিংকতকাল চুপ থেকে সারাপত চৌধুরী পুনরায় শুদ্ধকে বললেন, ওরা তো না বুঝেই পালিয়ে গেল। তুমি অন্তত কিছু বলো। লাগলে সময় নাও, ভেবে পরে জানিও। ভাবাভাবির কিছু নেই। সবই তো তোমার উপর নির্ভর করছে। আমার উপর? যেমন, ছেলে তোমার, জন্ম দিয়েছো তুমি, পড়ালেখা করিয়ে বড় করলে তুমি, ছেলেদেরও খুব ভালো করে চেনো তুমি। তাছাড়া বলতেই হয়, তুখোর বিজনেসম্যান তুমি, তাহলে হিসাব নিকাশ তোমারই ভালো বোঝা উচিত, তাই না? তুমিই না হয় বলো তোমাদের ছেলের দাম কত? কত হলে ছেলে বিক্রি করবে? ছেলের কথায় সারাপত চৌধুরী রাগলেন না, বরং হাসলেন। তবে হাসিটা যেন ঠোঁটের কোণে অদৃশ্য রয়ে গেল। মূলত কথাটা বলেছেন ছেলেদের মন পরীক্ষা করতে। যদিও জানতেন রেজাল্ট, তবুও পরীক্ষা করতে মন সায় দিল। এত কথা এত গল্পের মাঝে কেউ খেয়ালই করলো না বাড়ির আদুরে কন্যার ছলো ছলো চোখ। শীতল আর বসে থাকতে পারলো না, উঠে রুমে গেল। তাকে যেতে দেখে শুদ্ধ নিজে উঠে হাত ধুতে ধুতে বাবার উদ্দেশ্যে বলল, নতুন কাজ ধরেছে, বিয়ের ব্যাপারে কদিন পর কথা এগিয়েও বাবা। কিছুদিন যাক, আমি বলে দেব তোমায়। শুদ্ধর কথা এবার বড়রা ভুরু কুচকে তাকালেন। কেবল পাত্রী মন মতো হলে শখের আগেই বিয়ে সারবে বলল, এখন আবার বলছে কদিন পর। এই ছেলের মাথায় কখন কি ঘোরে কে জানে। ওনাদের তাকাতে দেখেও শুদ্ধ কারো দৃষ্টি পরোয়া করলো না। সে ধীরে সুস্থে পানি পান করে সিঁড়ি দিয়ে উপরে উঠতে উঠতে মনে মনে বলল, ভালোবাসি না বাসবো না, কাছে ঘেঁষি না ঘেঁষতেও দেব না, না নিজে কারো হব না, তোকে অন্যর হতে দেব। যাতনা দিবি দে, যন্ত্রণায় পোড়াবি ওরা, মনকে অন্তত বোঝাতে পারবো আমার অভিলাষী আমার দহনের একমাত্র কারণ। একথা বলে শীতলের রুম পার হতে হতে শুনতে পেল শীতলের ফুপিয়ে কান্নার শব্দ। সে নিঃশব্দে হাসলো। যাক, খোঁজাটা তাহলে ঠিকভাবে কাজে দিয়েছে। যাক শান্তি। কেমন লাগে বোঝ এবার। সে দাঁড়ালো না, নিজের রুমের দরজায় পাস ইন করতে করতে বলল, তোকে ডুবতেও দেব না, হাত টেনে পাড়েও তুলবো। তোকে অথই জলে নাকানি চুবারবি খাওয়াবো। তুই অন্যের কথায় আমার কাছে এসে সেই পথই বেছে নিয়েছিস। এখন তুই পূর্বী অভিলাষী, পড়তে পড়তে একটা সময় ঠিকই মুখ থেকে কথা বের হবে তোর। কতদিন চুপ থাকবি, কতক্ষণ চুপ থাকবি, কতবার নিজেকে সামলাবি? দেখি, আমিও দেখি। কান্না করছিস কর, তোর চোখের পানি তোকে ভালোবাসা চেনাবে। শুদ্ধ ও শুদ্ধ, কই বাপ তুই, জলদি বের হয়ে আয় আব্বা।
উক্ত কথাটি বলতে বলতে দোতলার দিকে হন্য হয়ে ছুটে চলেছেন সিমিন চৌধুরী। দু চোখের পাতা ঝাপসা দেখছেন সবকিছু, পাজোড়া চলতে চাচ্ছে না যেন। কান্না ভেজা কণ্ঠস্বরে হাত পাও থরথর করে কাঁপছে ওনার। তবুও শুদ্ধকে ডেকেই যাচ্ছেন। রমজান মাস, সকলে দেরি করে ঘুম থেকে ওঠে। খাওয়া দাওয়ার ঝামেলা নেই বিধায় কেউ ডাকাডাকিও করেন না। যাদের কাজ থাকে তারা থাকে করে, বাকিরা ঘুমায়। এখন কেবল সকাল 10টা। সারাফাত ও সাফওয়ান চৌধুরী আজ দেরি করে অফিসে গেছেন। কিছুক্ষণ হলো সিরাজ, সাম্য আর সৃজনকে নিয়ে গেছে কোচিং করাতে। রমজান মাস বিধায় 1 মাস সকাল 9টায় ক্লাস হবে। বাচ্চা দুটোকে ঘুম থেকে টেনে তুলে নিয়ে গেছে। আজকে যাবে না বলে কত কি করলো, কিন্তু ছাড় পেল না। তাই মুখ গোমরা করে মায়ের সাথে গেছে তারা। শখ গত রাতে জানিয়েছিল ল্যাবে কাজ আছে, ফিরতে দেরি হবে। সময় মতো সেও কখন বেরিয়ে গেছে কেউ জানে না। সায়ান সেহরি খেয়ে মসজিদে গিয়ে বাড়িতেই আসেনি। কোথায় গেছে, কেন গেছে, কেবল সেই জানে। স্বর্ণ শীতল শুদ্ধ যার যার রুমে ঘুমাচ্ছে বোধহয়। বাড়িতে আর তেমন কেউ নেই বিধায় সিতারা সিমিন ভাবলেন হাতের কাজ সেরেই কোরআন তেলাওয়াত করতে বসবেন। ইফতারের কি কি আইটেম বানাবেন, কখন রান্না শুরু করবেন, এসব নিয়ে দুই যা গল্প করতে করতে টুকটাক কাজ সারছিলেন। প্রতি বছর ওনারা 3 যা কোরআন খতম দেন। শুধু ওনারাই না, সারাফত চৌধুরী শুদ্ধও দেয়। বাদবাকিরা খতম দিতে না পারলেও প্রত্যেকদিন দুয়াত পাড়া করে কোরআন পড়ে। বলা বাহুল্য সায়ন, শুদ্ধ, শখ, স্বর্ণ, শীতল কোরআন পড়া শিখেছে ছোট কর্তা শাহাদাত চৌধুরীর কাছে। আর শাহাদাত চৌধুরী শিখেছিলেন ওনার বাবা অর্থাৎ শুদ্ধর দাদার থেকে। চমৎকার করে কোরআন পড়তেন তিনি। এত সুরেলা কণ্ঠে কোরআন পড়তেন, শুধু শুনতেই ইচ্ছে করত। এবং অতি গর্বের বিষয়, চৌধুরী বাড়ির প্রত্যেকটা ছেলে মেয়ে সহি শুদ্ধভাবে কোরআন পড়তে পারে। আজ প্রথম রোজা। প্রত্যেকটা রোজাদার রোজা রেখেছে। সবার প্রার্থনা রমজানের 30টা রোজায় করবে। এটি পবিত্র মাস, পবিত্র এক একটি দিন। সবার মতো চৌধুরীর নিবাসের সবাই চেয়েছিল দিনটা খুব ভালো কাটাতে, কিন্তু হঠাৎ বিপদ এসে হানা দিয়েছে দৌড় করায়। কেবলই সিরাতের নম্বর থেকে সিবিনের কাছে কল এসেছে সাম্য সৃজন অ্যাক্সিডেন্ট করেছে। দুই ভাইয়ের গুরুতর অবস্থা, মাথায় ভীষণ চোট পেয়েছে বাচ্চা দুটো। রক্ত বন্ধ হচ্ছে না দেখে পথচারীরাই ধরে হাসপাতালে নিয়ে গেছে। দু চোখের সামনে ছেলেদের অ্যাক্সিডেন্ট দেখে সিরাত মুহূর্তে জ্ঞান হারিয়েছেন। পানি টানি ছিটিয়ে জ্ঞান ফেরানো যায়নি ওনার। পরে ওনাকেও দ্রুত হসপিটালে ভর্তি করানো হয়েছে। কোনো এক দয়াবান সিমিনকে ফোন করে এসব জানিয়েছেন। শুদ্ধ রুম সাউন্ড প্রুফ, নিচের কোনো শব্দই তার রুম অব্দি পৌঁছায় না। একথা স্মরণ হতে দোতলার দিকে ছুটলেন তিনি। এদিকে শুদ্ধ নামাজ পড়ে ঘুমায়নি। আপন মনে রুমের সঙ্গে লাগোয়া ল্যাবে কাজ করছিল। কিছুক্ষণ আগে ঐশ্বর্যর কল পেয়ে রেডি হয়ে রুম থেকে বেরোচ্ছিল। ইমিডিয়েটলি কিছু জিনিসপত্র ঐশ্বর্যের কাছে পৌঁছাতে হবে। সেগুলো হাতে পেলে জরুরি কাজগুলো সারবে ঐশ্বর্য। হ্যাঁ বলতেই হয়, মেয়েটার ধারালো ট্যালেন্ট। তার সঙ্গে কাজ করতে গেলে তা বোঝা যায়। শুধু ট্যালেন্ট না, তার অ্যাটিটিউডও হাই লেভেলের। কাজের ক্ষেত্রে তার মতো সহকারী পাওয়া সত্যি ভাগ্যের। আর এখন অবধি তার ভাগ্য সর্বদাই তার সাথেই ছিল, এখনো আছে। আপন মনে কিছু ভাবতে ভাবতে রুমের দরজা লক করতেই করতেই ঘাড় ঘুরিয়ে তাকালো শীতলের রুমের দিকে। মহারানী এখনো ঘুমাচ্ছে হয়তো। রোজা আছে, সারাটা দিন চটে থাকবে তার মেজাজ। কিছু বললেই খ্যাক করে উঠবে। একটা কথা বললে 10টা কথা শোনাবে। ভুল করলে, মারতে গেলে মায়া মায়া চোখে তাকিয়ে বলবে রোজাদারকে মারতে নেই শুদ্ধ ভাই, মাফ করে দিন। মাফ করা মহৎ গুণ। অথচ যত রাজ্যের আজাইরা কাজ করে বেড়াবে। এসব নতুন কিছু নয়, প্রতি বছরই এসব হয়। সবটাই তার জানা। এসব কথা রেশ কাটতে না কাটতে হঠাৎ তার কানে এসে পৌঁছালো সিমিনের কান্নারত স্বর। ছোট মা এভাবে কাঁদছে কেন? হঠাৎ কি, কার কি হলো? ওদিকে কিছুক্ষণ আগে ফ্রেশ হয়ে শুদ্ধকে বকতে বকতে চুলে বেনুনি করছিল শীতল। পরনে পার্পেল কালার 3 পিস। কোচিং আছে। মন খারাপ বিধায় যাওয়ার ইচ্ছে ছিল না, কিন্তু শুধু শুদ্ধকে জ্বালানোর সুযোগ মিস করতে চায় না সে। ওই বিশুদ্ধ পুরুষ কি ভেবেছে? দু একটা কড়া কথা বললেই সে আবেগে গ্রামের আবেশী সেজে পথে ঘাটে বিরহের গান গেয়ে বেড়াবে। দুঃখী সেজে শুয়ে বসে কাঁদতে কাঁদতে আমচুর হয়ে যাবে। না, মোটেও তা করবে না। বরং আগে যা জ্বালাতো তার থেকেও এখন বেশি করে জ্বালাবে। সে জানে মহামানব এখনো বাড়িতেই আছে। তার কাছে গিয়ে এখন থমথমে সুরে বলবে, এই শুদ্ধ ভাই, গাড়িতে করে আমাকে কোচিং এর সামনে রেখে আসেন। এত রোদের মধ্যে হেঁটে যেতে পারবো না আমি। এ কথা শোনা মাত্রই যখন না বলবে, তখনই কেঁদে কেটে একাকার করে ফেলবে। বড় আব্বুকে ফোন করে বলবে এ কথা। গতদিন খোঁচা মারা হয়েছিল না, তারই সুর তুলবে সে। কি ভেবেছে কি সে যা বলবে সব মেনে নেবে? এসব ভাবতে ভাবতে বেনুনি পাক দিচ্ছিল সে। হঠাৎ মায়ের কান্না শুনে বেনুনিতে রাবার বাঁধতে পারলো না।
তার আগেই দৌড়ে বের হলো। এদিকে ঘটনা জানতে শুদ্ধ এগোচ্ছিল, ফলস্বরূপ আচমকা শীতলের সাথে ধাক্কা লাগে তার। বিরক্তিতে চোখ মুখ কুঁচকে আসে, প্রশস্ত বুকের সাথে নাকে বাড়ি লেগে শীতলের মুখ দিয়ে বেরিয়ে আসে ব্যথাতুর শব্দ। তবে অপ্রস্তুত ঘটনায় কেউ কিছু বলার সুযোগ পায় না। হন্তদন্ত হয়ে সিমিন উপস্থিত হয় সেখানে। ওদের দেখে হাউমাউ করে কেঁদে ফেলেন। উনি কাঁদতে পারেন না, একটু কাঁদলে শ্বাসকষ্ট শুরু হয় ওনার। শুদ্ধ বুঝলো সিরিয়াস কিছু ঘটেছে, নতবা এভাবে কাদার মানুষ নন তার ছোট চাচি। ওনাকে আশ্বস্ত করতে সে এগিয়ে একপাশে মা তুলল, চাচিকে বুকে জড়িয়ে ধরলো। তারপর খানিকটা নরম সুরে বলল, কি হয়েছে? এভাবে ছুটছো কেন? পরে ব্যথা পাবে তো। বাবা বাপ, ও ওই ছোট চাচ্চু ঠিক আছে? তাহলে একজন কল করেছিল, সাম্য সৃজন নাকি অ্যাক্সিডেন্ট করেছে। চল বাপ, এক্ষুনি আমাদের হাসপাতালে যেতে হবে। কে কল করেছিল? চেনো তাকে? পরিচয় দিয়েছে? তাকে চিনি না, তবে বলল পথচারী। শুদ্ধ ভুরু কুচকালো। সিমিনের হাতে থাকা ফোনটা নিয়ে কল লিস্টের প্রথমে থাকা সিরাতের নাম্বারে কল দিল। তবে কল রিসিভ করলো এক মহিলা। শুদ্ধ বিনয়ী ভাবে কথা বলে জেনে নিল পুরো ঘটনা। কোন হাসপাতালে ভর্তি করা হয়েছে তাও শুনে নিল। ততক্ষণে বাড়ির সকলে দৌড়ে এসে হাজির। মুহূর্তে বাড়িতে কান্নাকাটির হিড় পড়ে গেল। যায়ের সন্তান বলে বাড়ির কোনো ছেলে মেয়েকেই কখনো আলাদা নজরে দেখেন না চৌধুরী গিন্নিরা। তাদের মতে সবগুলোই বাড়ির সন্তান, তাদেরই সন্তান। বাড়ির ছোট সদস্য হিসেবে শীতল, সাম্য, সৃজন সবার কাছেই একটু বেশি আদরের, আহ্লাদের। বলা বাহুল্য তারাই এ বাড়ির প্রাণ, বিনোদন পর্বের মূল উৎস। অথচ আদরের বাচ্চা দুটোর এই ঘটনায় চৌধুরী বাড়ি স্তব্ধ হয়ে গেল। সারাফত ও সাফওয়ান চৌধুরীর কাছেও খবর চলে গেল। ওনারা অফিস থেকে ছুটলেন হাসপাতালের উদ্দেশ্যে। তাদের সবাইকেও যেতে হবে, কারণ সাম্য সৃজনের রক্ত লাগবে। শুদ্ধ আর সময় নষ্ট করলো না, শুধু মা চাচিদের উদ্দেশ্যে বলল, গাড়ি বের করি, দ্রুত এসো। একথা বলে গাড়ির চাবি নিয়ে দ্রুত পায়ে পার্কিং লটের দিকে ছুটলো। তার গাড়ি বের করতে করতেই সিতারা, সিমিন, স্বর্ণ, শীতল এসে দাঁড়িয়েছে। তারা যাবে হাসপাতালে। শুদ্ধ ড্রাইভিং সিটে বসে কাঁদতে থাকা শীতলের দিকে একবার তাকালো। কাঁদতে কাঁদতে চোখ মুখ লাল করে ফেলেছে, রীতিমতো ফোপাচ্ছে এখনো। কান্না আর প্যারা দেওয়া ছাড়া এই মেয়ে পারেই বাকি। তাছাড়া ওকে কিছু বলা না বলা সমান। তাই শীতলকে কিছু না বলে স্বর্ণকে বলল, বাড়ি খালি করে দল বেঁধে যাওয়ার প্রয়োজন দেখছি না। ওকে নিয়ে বাড়িতে থাক, আমি আপডেট জানাবো। স্বর্ণ সম্মতি জানালেও শীতল শুদ্ধর কথায় তোয়াক্কা না করে আগে শুদ্ধর পাশের সিট দখল করে বসে পড়ল। তাকে ধমকে গাড়ি থেকে নামানোর আগে শীতল জেদি সুরে বলল, গাড়িতে না নিলে রিক্সা করে যাব, তাও যাবই। তর্ক করার মতো সময় নেই দেখে কেউ কথা বাড়ালো না। শুধু গাড়ি স্টার্ট করে দ্রুত গতিতে চৌধুরী নিবাসের গেট দিয়ে বেরিয়ে গেল। অগত্যা স্বর্ণ একাই বাড়িতে থেকে গেল। আচ্ছা, সায়ন কোথায়? সে শুনেছে ঘটনা। সাম্যর নাকি রক্ত লাগবে। তার আর সায়নের রক্ত এক। শামুকে রক্ত দিতে গেলে সায়নকে প্রয়োজন, কিন্তু সেই বান্দা এখন কোথায়? বাড়ি ফিরছে না কেন এখনো? একবার কল করে দেখবে। এসব ভেবে ফোন হাতে নিতে দারোয়ান কাকা দৌড়ে এলো তার কাছে। হাঁপাতে হাঁপাতে বললো, আম্মার সর্বনাশ হইয়া গেছে। কেরা জানি সায়ন বাবার পার্টি অফিস চুরচুর কইরা লইছে। সায়ন বাবা কারে জানি খুব পীড়াইতেছে। কাকে মারছে? মুই তারে চিনি না। তয় শুনলাম ওই গোলামের পুত নাকি পার্টি অফিসে আগুন দিতে আইছিল। ও, আপনি যাইবেন আম্মা? চলেন আপনারে নিয়ে যায়। না, আমি গিয়ে কি করব? সায়ন বাবা মারপিট করতেছে, তাও যাবেন না? তারা পুরুষ, পুরুষ মারামারি করছে, সেখানে আমি অবলা মেয়ে কি করব গিয়ে? যাই হোক কাকা, আপনি বারবার গেট ছেড়ে বাইরে যাবেন না। আমি বাসায় একা। আর আপনিও যদি বারবার এদিক ওদিক যান তাহলে বাবার কানে গেলে ভালো কিছু হবে না। আর যাবো না আম্মা, ঠিক আছে। একথা বলে স্বর্ণ সোজা বাড়ির ভেতরে চলে এলো। তার এমন কাঠখোট্টা জবাবে দারোয়ান কাকা অবাক হলেন না। কারণ উনি এ বাড়িতে চাকরি করেন, তাও 5-7 বছর হবে। বাড়ির সবাইকে পুরোপুরি না চিনলেও মোটামুটি চেনেন, জানেন। চৌধুরী নিবাসের এতগুলো সদস্যর ভিড়ে সবাই হাসি খুশি হলেও এই মেয়ে বরাবরই একটু অন্যরকম। অবাক করা ঘটনাগুলোতেও কেন জানি অবাক হয় না এই মেয়ে। যেমন ছোট ভাই অ্যাক্সিডেন্ট করেছে, তারা কি উচিত না কেঁদে কেটে একসা হওয়া? যেমন শীতল হয়েছে, কিংবা সায়নের পার্টি অফিস কে বা কারা ভেঙেছে, এটা নিয়েও একটু চিন্তিত হওয়ার কথা। কিংবা সায়ন কাকে মারছে এটা শুনেও ছুটে গিয়ে দেখার কথা। কিন্তু না, সে বরাবরের মতো শান্ত। তার হাবভাব এমন যেন কিছুই ঘটেনি, সব স্বাভাবিক সব। পার্টি অফিসের সামনে দাঁড়িয়ে কিছুতেই সায়নকে ছাড়াতে পারছে না রুবাব। বারবার ছাড়তে বলেও কাজ হচ্ছে না। সে সামনে একটা ছেলের মুখে ঘুষি মেরেই যাচ্ছে। তাদের কথা শুনে মনে হচ্ছে ওরা পূর্ব পরিচিত। তাহলে কিসের বশে শত্রুতা? শত্রুই যখন, তখন খালি হাত পায়ে লাগতে আসার মানে কি? যদিও বুঝতে পারছে সায়ন এমনি এমনি মারছে না ছেলেটাকে।
সে মার খাওয়ার কাজই করেছে। যখন এই কথা বুঝেছে তখন সায়ানকে বাধা না দিয়ে আরাম করে বসেছে। রোজানা থাকলে চিপস খেতে খেতে আরো একটু মজা নেওয়া যেত। এই কথা ভেবে সে আইফোন বের করে সেলফি নিল। সেলফিতে দেখা যাচ্ছে তার পিছনে সায়নরা মারামারি করছে। এমন সময় কারো সেলফির কথা মনে আসতে পারে? তার আসে। তার ফোনে অনেক ছবি উদ্ভট পরিস্থিতিতে তোলা, সেই তুলে যাতে স্মরণ করতে সুবিধা হয়। ঘড়িতে তখন বেলা 10:30। চড়া রোদ, গায়ে রোদ পড়তে সারা গা চিটমিটিয়ে উঠছে দেখে রুবাব দাঁড়িয়ে থাকতে দেখতে থাকলো সায়নের মা। ভাটটা তার ভালোই মারপিট পারে, রাজনীতি টাজনীতি না করে সরাসরি সিনেমার হিরো হলেও পারতো। দেখতে শুনতে হিরো মার্কা, বেশ ভালো অভিনয় জানে। তাহলে হিরোর চরিত্রে অভিনয় করতে তার কি সমস্যা? সে কি কোনো ডিরেক্টর কিংবা প্রডিউসারের সাথে একবার কথা বলে দেখবে? দেখা উচিত, কারণ এইসব ট্যালেন্ট কাজে লাগানো উচিত। এরা দেশের এক একটি রত্ন, এদের যত্ন করা আবশ্যিক। এসব ভেবে সে সময় দেখলো। সেহরির পর মসজিদে নামাজ পড়ে বাড়ির দিকে যায়নি কেউই। দুই ভাই বাইক নিয়ে টই টই করে ঘুরে ফিরে পার্টি অফিস দেখতে এটে ছিল সায়ান, কিন্তু এসে দেখে পার্টি অফিসের ভেতরে ভাঙচুর করছে কনক। তার রাগ যেন আকাশচুম্বী, যা সামনে দেখছে তাই ভাঙছে। কনক বোনের কবর জিয়ারত করে ছুটে এসেছে সায়নকে মারতে, কারণ তার ভাষ্যমতে সায়নী ওর বোনের মৃত্যুর জন্য দায়ী। তাই সায়নকে না পেয়ে তার জিনিস নষ্ট করছে। সব ভাঙা হলে যখন আগুন দিতে যাবে তখন সেখানে সায়ন আর রুবাব উপস্থিত হয়। আজ প্রথম সেহেরি ছিল বিধায় ছেলেপুলেও যে যার বাড়িতে সেহেরি সেরেছে। আজকেও ছিল না এদিকটায়। তবে তালা মারা ছিল অফিসের মূল ফটকে। তালা ভেঙে ঢুকেছে কনক। দূরে দাঁড়িয়ে তার পাগলামি দেখছিল সায়ন, কিন্তু তাকে যখন আগুন দিতে দেখলো তখনই দৌড়ে এসে আটকায় সায়ন। স্বাভাবিক স্বরে বলে, দেখ ভাই, আমি ভদ্র হয়ে গেছি, রোজা আছি, নামাজে যাওয়ার আগে না হওয়া বউকে ছুঁয়ে কথা দিয়েছি এই একটা মাস গালিটালি দেব না, অকারণে কাউকে মারবো না। তবে হ্যাঁ, যেই চোদনা অকারণে আমার পেছনে সুড়সুড়ি দিতে আসবে তাকে সুস্থভাবে ফেরতেও দেব না। তুই দুষ্টুমি করিস না, মায়ের ছেলে মায়ের কোলে ফিরে যা। বারবার এক কথা বলতে পারবো না। যা যা বাড়ি যা। বাড়ি যাব? যাবো তো। আগে তোর 3 বোনের এক বোনকে দে, খেয়ে কবরে শুইয়ে আসি। এই বালের বাল, রাগ উঠাস না বলে দিচ্ছি। তুই আমার বিয়ে করা বউ না যে আদর করার লোভে ঘরে আটকাতে আমার তোমার অচুদা কথাবার্তা গোঘাসে গিলে যাব। হা হা। আমার কথা গিলবি কেন? আর গিলতে পারলে তো গিলবি। যে ছেলে দিনের বেলা বোন বোন করে মুখে ফেনা তোলে ফেলে, রাতের বেলা আবার ঠিকই সেই বোনের সাথে খোলাখুলি লাগালাগি বাদ রাখে না কিছু, সে আমার কথা এত সহজে গিলতে পারবে না। তবে তুই জিনিয়াস রে সায়ন, তুই গিলতেও পারিস। বোনদের নিয়ে নোংরা কথা সহ্য হয় না সায়ানের। মাথা এলোমেলো হয়ে যায়, মেজাজ সামলানো দায় হয়ে পড়ে। এখনোই হচ্ছে। তাই সে চোয়াল শক্ত করে পুনরায় সাবধান করলো, লাস্টবার বলছি, মুখে লাগাম দে। কনক যেন এবার আরো ক্ষিপ্ত হয়ে উঠল। বোনের কবরের অনবরত হাত বুলানো তার হাতে এখনো মাটি লেগে আছে। সেই মাটি হাতে সায়ানের টি শার্টের কলার চেপে ধরে বলল, ওই মাদারচোদ, কেন লাগাম দেব? বল কেন? আমার সাথে শত্রুতা, আমাকে খুন করতে আমার বোনের দিকে কেন হাত বাড়ালি? কেন এত কষ্ট দিয়ে মারলি আমার বোনটাকে? কেন মারলি বল? আমি তোর 3 বোনের কাউকে অসম্মান করেছি, বাজি টোনে কথা বলেছি? তবে তুই কেন করলি? আজ কয়েকটা দিন আমার বোনটা আমাকে ভাইয়া বলে ডাকে না, ঘরে ফিরলে ছুটে আমার কাছে আসে না, আমার মা আমার সাথে কথা বলে না। ভাইয়া ডাক শোনার জন্য বুক জ্বলে যাচ্ছে। আমার পুরো দুনিয়া অন্ধকার করে দিয়েছিস তুই, তোকে আমি ক্ষমা করব না, কখনো না। আজ এক অসহায় ভাই হয়ে অভিশাপ দিচ্ছি, তুইও জীবনে একবার হলেও আমার জায়গায় এসে দাঁড়াবি। আল্লাহ যেন তোকে দাঁড় করায়, আমার চোখের পানি যেন তোর জীবনে অভিশাপ হয়ে আসে। আমার মতো তুই একবার ভাইয়া ডাক শোনার জন্য পাগল হয়ে যাস। তোকেও যেন বোনের নগ্ন দেহের সামনে দাঁড়াতে হয়, চোখে দেখতে হয় আদরের বোনের ক্ষতবিক্ষত লাশ। বোনকে দেওয়া নামটা রেখে যখন সবাই ধর্ষিতা নামে ডাকবে তখন শুনতে কেমন লাগে তুইও যেন বুঝিস। তোর জীবনেও যেন এমন তিক্ত অভিজ্ঞতা আসে। সায়ন আর সহ্য করতে পারলো না, শক্ত হাতে ঘুষি মেরে দিল কনকের নাক বরাবর। গলগলিয়ে রক্ত বেরিয়ে এলো। পাল্টা আক্রমণ কনকও করলো। সেও বসালো আরেক ঘুষি। তবে সায়ন একের পর এক এলোপাথারি মারতে শুরু করলে রুবাব তাদের আটকাতে চাইলেও পারল না। আজম শীষ বাজাতে বাজাতে এসে দাঁড়িয়েছে কেবল, ঘটনা বুঝে দৌড়ে গেল তাদের কাছে। সায়ন যেন উন্মাদ। ভিড় জমে গেছে পথচারীদের। রুবাব আর আজম কোনো মতে ছাড়াতে গেলে সায়ন বলল, এই শুয়োরের বাচ্চা, এই কতবার বলবো তোর বোনকে রেপ করিনি? শালা বায়নচোদ, আমার কি মেয়ের অভাব রে? আমাকে কি তোর
মতো ভদ্র মাসের কুকুর পেয়েছিস যাকে তাকে লাগিয়ে বেড়াবো? আমার এক ইশারায় যথেষ্ট তোর বোনের থেকেও শত সুন্দরী মেয়েকে বিছানায় তোলার। রেপ রেপ করে আমাকে তুমি রোজ রোজ একই ভজন গান শোনাও। আজ তোমার ভজন গান তোমার পেছনে ভরবো শালা। একথা বলে সায়ন কনককে ধাক্কা মেরে অফিস রুমে ঢুকলো, তারপর ড্রয়ার খুলে একটা পেন ড্রাইভ এনে কনকের মুখের উপর ছুঁড়ে মেরে বলল, ভেড়ার চূড়া এটা দেখ, কে তোর বোনকে রেপ করেছে। সেই সাথে শুনেও নাও তোদের চোদার সময় নেই এই সায়নের। আমার রুচি এত জঘন্য না, সর চোখের সামনে থেকে। যা সর। আজকের পর থেকে যদি আমার চোখের সামনে পড়িস তাহলে তুই শেষ। একথা বলে কনেককে আরেকটা কিক মারতেই রুবাব কানে ফোন ধরা অবস্থায় চিৎকার করে উঠলো। সায়ন ভুরু কুচকে তাকালে রুবাব বলল, ভাই শুদ্ধ কল করেছে, দ্রুত হাসপাতালে চলো। তোমার আর সাম্যর নাকি একই ব্লাড হোম তো, জুনিয়রদের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে ভাই, দ্রুত চলো। এরপর সংক্ষিপ্ত আকারে পুরো ঘটনা শুনে সায়ন পানপনে বাইক নিয়ে ছুটতে শুরু করলো। তাদের যেতে দেখে কনক মুখ ভর্তি রক্ত থুতু করে ছুঁড়ে ফেললো, তারপর হাত দিয়ে নাক মুছে মাটিতে শুয়ে বলল, মৌমাছির চাকের মতো তোর বিপদ ঘুরছে রে সায়ন। কত দিক সামলাবি তুই, কতবার সেভ করবি বোনদের। তোর বাগানের সেরা ফুলটাকে তুলবে ইয়াসি, দুমড়ে মুচড়ে শেষ করবেই সে। আজকাল তোর সময়টা খুব ভালো যাচ্ছে রে, তবে ভালোর পরে মন্দের আসন, তা ভুলে যাস না। আমার বিশ্বাস তোদের নাকানে চুবানি খাওয়াতে শুধু ইয়াসিরই যথেষ্ট। রেডি থাক, একে একে সব ব্যথা ফিরিয়ে দেওয়া হবে তোদের। চলবে ইনশাআল্লাহ।